হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আমাকে একটু বলো তো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? বলো তো, আজকে আমরা আইসিটি চ্যাপ্টার 5 অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা 7 নাম্বার লেকচারটা দেখব। আমরা প্রায় শেষের দিকে আর 2-3টা ক্লাসের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো এই ক্লাসটা করার জন্য আগের সবগুলা ক্লাস তোমাদের করা থাকা লাগবে। আগের ক্লাসগুলা করে আসছো না? আমাকে একটু বলো তো, আগের ক্লাসগুলা করে আসছো সবাই? গত ক্লাসে আমরা কি পড়তেছিলাম? আমাকে বলো তো, গত ক্লাসে আমরা কি পড়তেছিলাম? মানুষ এত কম কেন? আগের ক্লাস করো নাই? আগের ক্লাস না করলে তো বুঝবা না। আগের ক্লাসগুলো অবশ্যই করে আসতে হবে। গত ক্লাসে আমরা পূজার আগে, অনেকদিন আগে কিন্তু ইফ এলস এটা দেখে আসছিলাম, তাই না? কন্ডিশনাল যেই প্রোগ্রামিং সেটা দেখে আসছিলাম। ইফ এলস ল্যাডার এরকম কিছু দেখে আসছিলাম, তাই না? যেহেতু অনেকদিন আগে আমরা ক্লাসটা করছি, তো আমরা একটু রিক্যাপ করে নিচ্ছি যে আমরা কি কি দেখছিলাম। আমরা মূলত কন্ডিশন ইন সি প্রোগ্রামিং অর্থাৎ শর্তাধীন যেই প্রোগ্রামিং সেটা দেখছিলাম। দেখো, এখানে কিছু কোড লেখা থাকবে, এগুলো আমি তোমাদের করাইছি, জাস্ট আমরা একটু রিক্যাপ করব। ইফ এলস এর স্ট্রাকচারটা কিরকম ছিল আমাকে বলো তো। ইফ এর মধ্যে একটা শর্ত থাকতো, তাই না? এখানটা একটা শর্ত থাকতো। এই শর্তটা যদি সত্য হতো তাহলে আমাদের ইফ এর মধ্যে যেই ব্লক, এই ব্লকটা, এই কোডটুকু এক্সিকিউট হইতো, ঠিক আছে? আর এই শর্তটা যদি মিথ্যা হইতো তাহলে কি এলস এর মধ্যে যেই কোড সেটা রান হইতো। এটা ছিল সিম্পল ইফ এলস। তারপর আমরা কি দেখছিলাম? এই সিম্পল ইফ এলস এর অনেকগুলো অ্যাপ্লিকেশন। একটা সংখ্যা জোড় নাকি বেজোড় সেটা বের করা কেমনে করতাম? একটা সংখ্যা জোড় কখন হবে? যদি সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়। তো আমরা সেটাই চেক করতাম যে একটা সংখ্যা এ, এটা তুমি ইউজারের কাছ থেকে ইনপুট নিছো, সেটাকে যদি 2 দিয়ে ভাগ করার পরে ভাগফল যাই হোক, ভাগশেষটা যদি 0 হয় তাহলে সংখ্যাটা জোড়। আর যদি ভাগশেষ 0 না হয় তাহলে কি এলস এর মধ্যে যাবে, আমাদের কি প্রিন্ট করবে? সংখ্যাটা বেজোড়, তাই না? তারপর আরেকটা দেখছিলাম যে একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা বের করার প্রোগ্রাম। তো আমরা কি করছি? প্রথমত ইউজারের কাছ থেকে একটা সংখ্যা এ, এই সংখ্যাটা ইনপুট নিলাম। দেখো, স্ক্যানএফ করে আমি ইউজারের কাছ থেকে এই সংখ্যাটা ইনপুট নিলাম। তারপর আমি চেক করলাম যে এই সংখ্যাটা যদি 0 থেকে বড় বা সমান হয়, আমরা 0কেও আপাতত ধনাত্মক ধরে নিয়েছিলাম এই কোডের ক্ষেত্রে, ঠিক আছে? আমাদের এ এর ভ্যালু 0 থেকে বড় বা সমান হয়, সেক্ষেত্রে আমরা কি প্রিন্ট করব? এটা একটা ধনাত্মক। অর্থাৎ এই শর্তটা যদি সত্য হয় তাহলে ইফ এর মধ্যে যেই কোডগুলো আছে সেগুলো কি রান হবে। আর এটা যদি মিথ্যা হয় তাহলে এলস এর মধ্যে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি দেখছিলাম? দুইটা সংখ্যা ইনপুট নিয়ে কোনটা বড় সেটা বের করা। তো আমরা কি ইউজারের কাছ থেকে এ আর বি দুইটা সংখ্যা ইনপুট নিলাম। তারপর আমি একটা শর্ত চেক করতেছি যে এ বড় নাকি বি বড়। আমি চেক করতেছি এ কি বি এর থেকে বড়। এই যে এই শর্তটা, এটা যদি সত্য হয় তাহলে ইফ এর মধ্যে ঢুকবে, মিথ্যা হলে এলস এর মধ্যে যাবে। ইফ এর মধ্যে কি লেখা আছে? এ বড়, তাই না? তাই তো, এখানে যেহেতু মাত্র একটা লাইন, এই জন্য আমি আমাদের সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হয়। যদি এখানে ইফ এর নিচে অনেকগুলা লাইন থাকতো, ঠিক আছে, ইফ এর মধ্যে অনেকগুলা লাইন থাকতো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওদেরকে আবদ্ধ করে রাখা লাগতো, যেটা আমরা গত ক্লাসে দেখছি। তো
এটা ছিল শুধু ইফ আর এলস। এরপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইফ এলস ইফ ল্যাডার। এটা কিরকম? এটা স্ট্রাকচারটা দেখতে এরকম। প্রথমত ইফ থাকবে, ইফের মধ্যে একটা শর্ত থাকবে, ইফের মধ্যে একটা শর্ত থাকবে। এই শর্তটা যদি সত্য হয় তাহলে ইফের মধ্যের যেই কোড সেটা এক্সিকিউট হবে, সেটা রান হবে, তারপর সবার লাস্টে চলে আসবে। বুঝছো? এটাকে বলা হয় ইফ এলস ল্যাডার। শুরু হবে একটা ইফ দিয়ে, তারপর অনেকগুলা এলস ইফ, এন্ড সবার লাস্টে এলস। এই পুরোটা কিন্তু একটা স্ট্রাকচার, বুঝছো? ইফ দিয়ে শুরু হবে, ঠিক আছে, তারপর অনেকগুলা এলস ইফ। কয়টা তুমি জানো না, এটা তোমার প্রোগ্রামের উপর ডিপেন্ড করবে কয়টা হতে পারে, তুমি ইচ্ছা মতো লিখতে পারবা। অনেকগুলা এলস ইফ, তারপর সবার লাস্টে এলস দিয়ে শেষ। এই পুরাটা কিন্তু একটা স্ট্রাকচার, ঠিক আছে? যদি ইফটা সত্য হয় তাহলে ইফের মধ্যের কোডটা রান হবে এবং সে কি করবে, সবার লাস্টে চলে আসবে। এখন ইফটা যদি মিথ্যা হয়, এটা মিথ্যা হয়, সে এলস ইফের যেই শর্তটা এটা চেক করবে। এটা যদি সত্য হয় তার মধ্যের কোডটুকু রান হবে এবং সে সবার লাস্টে চলে আসবে, মানে এই পুরো স্ট্রাকচারটা শেষে চলে আসবে। এখন তার মধ্যেরটা যদি মিথ্যা হয় সে এই এলস ইফেরটা চেক করবে, এটা সত্য হলে তার মধ্যেরটা রান করবে, রান করে লাস্টে চলে আসবে। আর যদি এটা মিথ্যা হয় পরেরটাই যাবে। এভাবে করে সে প্রত্যেকটা শর্ত চেক করতে থাকবে। যদি সত্য হয় ভেতরটা রান করে চলে আসবে, আর যদি এখানকার কোনো শর্তই সত্য না হয় তাহলে সে এলস এর মধ্যে যেটা আছে সেটা রান করে ফেলবে, সেটা রান করে ফেলবে। তাই না? আমাকে বলো, গত ক্লাসে এটা কিন্তু আমরা ডিটেলসে দেখছিলাম, তাই তো? আমরা এখন আরেকটা কোড দেখব, এই ইফ এলস ইফ ল্যাডারের, ঠিক আছে? এই ইফ এলস ইফ ল্যাডারের আরেকটা কোড দেখব। দেখো, আমরা গত ক্লাসে দেখছিলাম না, এই কোডটা দেখছিলাম, একটা সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য সেটা বের করার প্রোগ্রাম। তো আমরা কি করছি, প্রথমত ইন্ট এ, দেখো একটা ইন্টিজার ডিক্লেয়ার করছি, তারপর ইউজারের কাছ থেকে এটা ইনপুট নিলাম, এই যে স্ক্যান করে ইউজারের কাছ থেকে এটাকে আমি ইনপুট নিলাম। তারপর আমি চেক করতেছি, দেখো প্রথমত কি চেক করলাম, আমাদের এ এর ভ্যালুটা শূন্যের থেকে বড় কিনা। এর ভ্যালু যদি শূন্যের থেকে বড় হয় আমি প্রিন্ট করে দিব এ পজিটিভ, প্রিন্ট করে লাস্টে চলে আসবে, যেখানে চলে আসবো, ঠিক আছে? এখন এর ভ্যালু যদি শূন্য থেকে বড় না হয় তখন আমি চেক করব এর ভ্যালু শূন্য কিনা। এর ভ্যালু শূন্য হলে আমি বলবো এ শূন্য, এটা প্রিন্ট করে সবার লাস্টে চলে আসবো। এখন এটাও সত্য না, এটাও সত্য না, তার মানে এর ভ্যালু শূন্যর থেকে বড়ও না শূন্যও না, তাহলে অবশ্যই এর ভ্যালু নেগেটিভ। তাহলে এলস এর মধ্যে আমি কি লিখে দিছি, এ ইজ নেগেটিভ। বুঝছো? সে উপর থেকে শর্তগুলা চেক করতে থাকবে। কোনো একটা কোনো একটা যদি সত্য হয়, কোনো একটা শর্ত সত্য হয় তাহলে ওর মধ্যকার কোডটুকু এক্সিকিউট হবে, বাইরে চলে আসবে। কোনোটাই যদি সত্য না হয় তাহলে এলস এর টুকু এক্সিকিউট হবে, এলস এর টুকু এক্সিকিউট হবে। ক্লিয়ার? আচ্ছা, প্রোগ্রামিং কিন্তু হাতে কলমেও করতে হয়, বুঝছো? শুধুমাত্র ভাইয়ার কোড দেখে দেখে প্রোগ্রামিং বোঝা যায় না। আমি কিন্তু নিজেও তোমাদের হাতে কলমেই কোড করাইতেছি। সো নিজেরা একটু বাসায় আমার ক্লাসের স্লাইডে যে কোডগুলা থাকবে একটু লেখে রান করবা, তারপর কি করবা, নিজেরা একটু আধটু চেঞ্জ করে দেখবা কি কাহিনী হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা কি, এটাও আমরা গতকালকে দেখছিলাম। একটা ছাত্রের মার্কস তুমি ইনপুট নিবা এবং সে কি গ্রেড পাইছে সেটা দেখাবা। তো আমরা প্রথমত তার যে নাম্বার সেটা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সেই নাম্বারটা ইনপুট নিলাম। তো প্রথমতই আমি চেক করছি, আমরা ধরে নিচ্ছি আমাদের নাম্বারটা শূন্য থেকে বড় বা সমান 100 থেকে ছোট বা সমান, ঠিক আছে? তো এই রেঞ্জের বাইরে সে যদি কোনো ইনপুট দেয় তাহলে সেটা একটা ইনভ্যালিড নাম্বার হয়ে যাবে না? আমি প্রথমেই চেক করলাম সে যে নাম্বারটা ইনপুট দিল সেটা কি ইনভ্যালিড কিনা। তো প্রথমেই দেখো কি চেক করছি, আমার নাম্বারটা যদি 100 থেকে বড় হয়, অথবা এই যেটা অর, লজিক্যাল অর শিখছি কিন্তু, অথবা 0 থেকে ছোট হয় তাহলে ইনভ্যালিড ইনপুট, ঠিক আছে? এই শর্তটা যদি সত্য হয় আমি প্রিন্ট করে দিব ইনভ্যালিড। যদি এটা মিথ্যা হয় তাহলে নাম্বারটা ভ্যালিড। এবার আমি চেক করব নাম্বারটা যদি 80 থেকে
বড় বা সমান হয়, তাহলে কি সে A+ পাইছে। অলরেডি কিন্তু নাম্বারটা 100 থেকে ছোট, কারণ 100 থেকে ছোট না হলে কিন্তু এখানেই সে কট খেয়ে যাবে, বুঝছো? আচ্ছা, তারপর যদি 80 থেকে বড় না হয়, 80 থেকে বড় বা সমান না হয়, সে পরেরটা চেক করবে। 70 থেকে বড় বা সমান যদি হয় তাহলে সে বলবে A। এটাও যদি মিথ্যা হয় তাহলে নাম্বারটা অবশ্যই 70 থেকে ছোট, সে চেক করবে 65 থেকে বড় বা সমান। যদি সত্য হয় সে প্রিন্ট করে দিবে A-। যদি এটা মিথ্যা হয় তাহলে নাম্বারটা 65 থেকে ছোট, সে পরেরটা চেক করবে। নাম্বারটা কি 60 থেকে বড় বা সমান যদি হয় সে প্রিন্ট করবে B, নাহলে সে পরেরটাই চলে যাবে। এখানে আসা মানে নাম্বারটা 60 থেকে ছোট, এবার সে চেক করতেছে নাম্বারটা কি 50 থেকে বড় বা সমান, হইলে তুমি প্রিন্ট করে দাও C, নাহলে পরেরটা চেক করো। এখানে আসা এই যে 40, এই যে এই শর্তে আসা মানে কি আমাদের নাম্বারটা কিন্তু 50 থেকে ছোট, 50 থেকে বড় হইলেও কোথাও এক জায়গায় ধরা খাইতো, বুঝছো? এটা অনেকটা মাছের ইয়ের মতো, মাছের জাল দেখছো? এটা অনেক বড় একটা জাল, ঠিক আছে? এখানে বড় মাছগুলো ধরা পড়বে, ছোট মাছগুলো ওই জালের ফাঁকা দিয়ে বের হয়ে যাবে। তার থেকে একটু কম ছোট মাছ যেগুলো সেগুলো এখানে ধরা পড়বে। 70-এর থেকে বড় যারা বা সমান, তার থেকে আরেকটু কম ছোট যারা, তারা এখানে ধরা পড়বে। তার থেকে আরেকটু কম ছোট, সবচেয়ে ছোট মলা ঢেলা কাচকি মাছগুলো এখানে ধরা পড়বে, এরকম আর কি। এরকম লাস্টের ইয়েটা বুঝে গেছে? একটু ঠান্ডা মাথায় সবাই নিজেরা চিন্তা করবা, ঠান্ডা মাথায় নিজেরা চিন্তা করবা। আচ্ছা, তোমরা ASCII টেবিল নাম শুনছো? ASCII, এই কথাটার মানে শুনছো? ASCII আমেরিকান কি জানি, আমি এটার পূর্ণরূপটা ভুলে গেছি, তোমাদের 3rd চ্যাপ্টারে পড়ানো হয়েছে। ASCII নাম শুনছো? ASCII টেবিল বলে একটা কথা আছে। আমাদের ক্যারেক্টার কয় বাইটের, ক্যারেক্টার যেই ডেটা টাইপ, ক্যারেক্টার যেই ডেটা টাইপ সেটা হচ্ছে 8 বাইটের, তাই না? 8 বাইটের। তো 8 বাইটের ডেটা দিয়ে তুমি টোটাল 256টা ক্যারেক্টার প্রকাশ করতে পারবা। 8 বাইটের, 8 বিটের, সরি, রে দেখছো কি সর্বনাশটা করছে? 8 বাইট না, 1 বাইট, 1 বাইট 8 বিট, ঠিক আছে? তো এই 8 বিটের ডেটা দিয়ে বা 8 বিটের জায়গা দিয়ে তুমি মোট 256টা ক্যারেক্টার প্রকাশ করতে পারবা, ঠিক আছে? যদিও এরা ক্যারেক্টার বা এক একটা সিম্বল, সেই সিম্বলগুলা কম্পিউটারে স্টোর হয় আসলে নাম্বার হিসেবে, নাম্বার হিসেবে। ফর এক্সাম্পল, তুমি যদি একটা ক্যারেক্টার চিন্তা করো, ক্যারেক্টার কেমনে প্রকাশ করা বলো তো? যে কোনো সিম্বল তার দুই পাশে একটা সিঙ্গেল কোটেশন যদি দিয়ে দাও, এটা একটা ক্যারেক্টার হবে, ঠিক আছে? এটা একটা ক্যারেক্টার হবে। এই ক্যারেক্টারটা কম্পিউটারে কয় বাইট জায়গা নিবে? 1 বাইট বা 8 বিট। যদিও এখানে দেখাচ্ছে ক্যারেক্টার, কিন্তু কম্পিউটারের ভেতরে এইটা আসলে একটা নাম্বার হিসেবে স্টোর হয়, বুঝছো? কম্পিউটারের ভেতরে একটা নাম্বার 65 হিসেবে স্টোর হয়। 65 হিসেবেও স্টোর হয় না, আসলে স্টোর হয় 65 এর যে বাইনারি ফরম্যাট সেটা। 65 এর বাইনারি ফরম্যাট কত আমাকে বলো তো? সবাই কি ক্যালকুলেটর ইউজ করতে জানো? 65 এর বাইনারি ফরম্যাট কত? দেখো, 65 এর বাইনারি ফরম্যাট হচ্ছে 1000001। কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ক্যারেক্টারগুলো 1 বাইট বা 8 বিট। তাহলে এ সেটা কম্পিউটারের মধ্যে এই 8টা বিট দিয়ে প্রকাশিত হয়। কাহিনী বুঝলা? কাহিনী বুঝলা? আচ্ছা, না বুঝলে একটা জিনিস দেখাই, মজার জিনিস। আমরা আবার আমাদের সেই বিখ্যাত কম্পাইলারে চলে আসলাম, ঠিক আছে? আমরা এবার একটা ক্যারেক্টার দেখি। ক্যারেক্টার ক্যারেক্টার CH, ঠিক আছে? ওকে, এবার CH এর মধ্যে আমি স্টোর করলাম A, এটা একটা ক্যারেক্টার, তাই তো? এখন এই ক্যারেক্টারটা তুমি যদি প্রিন্ট করো, আমাকে বলো তো প্রিন্ট করলে কি আসবে? %C, তাই না? তাই তো?
পার্সেন্ট সি আর ওখানে কত দিয়ে দাও CH। তাহলে দেখো তো প্রিন্ট করে কি হয় আমাকে বলো তো, কি প্রিন্ট হয়েছে দেখছো? ওই যে এ প্রিন্ট হয়েছে না, তাই তো? এটা ভুল করছি, এটা আসলে স্মল এ না, এটা ক্যাপিটাল এ, বুঝছো? ক্যাপিটাল এ 65 আর স্মল এ এটা কম্পিউটারে স্টোর হয় 97 দিয়ে, ঠিক আছে? 97 দিয়ে। কোনটা কি দিয়ে স্টোর হয় আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি, তো এখন আমি বললাম ওরা যদিও একটা ক্যারেক্টার, খেয়াল করো এটা একটা ক্যারেক্টার বা একটা সিম্বল, কিন্তু কম্পিউটারে সে স্টোর হয় নাম্বার হিসেবে। তো দেখো তো আমি এই ক্যারেক্টারটাই যদি এখন প্রিন্ট করতে চাই ডেসিমাল হিসেবে, বুঝছো, সংখ্যা হিসেবে, তাহলে কি প্রিন্ট হবে আমাকে বলো তো? সংখ্যা হলে এখানে পার্সেন্ট সি এর জায়গায় পার্সেন্ট ডি দিয়ে দিলাম, ঠিক আছে? দেখছো খুব মজার একটা কাহিনী হয়েছে না? ক্যারেক্টার তুমি প্রিন্ট করছো পার্সেন্ট ডি দিয়ে, এখানে কিন্তু ক্যারেক্টারটাই আছে, 97 প্রিন্ট হয়েছে। এই 97টা কি? ওই ক্যারেক্টারটার ASCII ভ্যালু, বুঝছো? তো প্রত্যেকটা ক্যারেক্টারকে তুমি আসলে ক্যারেক্টার হিসেবেও চিন্তা করতে পারো বা একটা ডিজিট, একটা ইন্টিজার হিসেবেও চিন্তা করতে পারো, তো এগুলো কোথায় আছে? একটা ASCII টেবিলে আছে, ASCII টেবিল বলে একটা টেবিল আছে। খেয়াল করো এখানে তোমাদের কম্পিউটারে যত ধরনের সিম্বল আছে সবগুলা দেওয়া আছে, একটু খেয়াল করবে, দেখা যায় এখান থেকে কি বোঝা যাচ্ছে? তুমি যদি খেয়াল করো যে ক্যাপিটাল এ, এই যে এখান থেকে শুরু, এখান থেকে এই যে এখান থেকে তাকাও, আমি একটু কি কালার দিব, সবুজ কালার, বোঝা যায়? খেয়াল করো ক্যাপিটাল এ বি সি ডি এগুলার ডেসিমাল, ASCII ডেসিমাল যদি চিন্তা করো, সেগুলা হচ্ছে 65 থেকে 90 পর্যন্ত। খেয়াল করছো? এর ASCII ভ্যালু, এর ডেসিমাল হচ্ছে ক্যাপিটাল এর ডেসিমাল হচ্ছে 65, বি এর 66, সি এর 67, এভাবে সিরিয়ালি যাবে আর কি। তোমাদের থার্ড চ্যাপ্টারে এটা পড়ানো হয়েছে, আর স্মল এবিসি যদি চিন্তা করো, স্মল এ, স্মল বি, স্মল সি, এটা আমি ধরো রেড কালার দিয়ে দেখালাম। স্মল এর ASCII ভ্যালু কত? 97, এটা মনে রাখবা। ক্যাপিটাল এ এর ডেসিমাল ইকুইভ্যালেন্ট, ক্যাপিটাল এ, সিঙ্গেল কোটেশন দিয়ে ক্যাপিটাল এ লেখা যেই কথা, 65 লেখা একই কথা, বুঝছো? সিঙ্গেল কোটেশন দিয়ে ক্যাপিটাল এ যে লেখা যেই কথা, 65 লেখা একই কথা। সিঙ্গেল কোটেশন দিয়ে স্মল এ লেখা যেই কথা, 97 একই কথা। বোঝা গেল? তাহলে ক্যারেক্টার গুলা আসলে এক ধরনের ইন্টিজার, তুমি বলতে পারো তলে তলে ওটা ইন্টিজার। তাহলে ক্যারেক্টার গুলা তুমি কম্পেয়ার করতে পারবা। ফর এক্সাম্পল, ইন্টিজার কম্পেয়ার করা যায় না? আমাকে বলো তো 97 ইজ গ্রেটার দেন 65 রিলেশনাল অপারেটর দিয়ে, এটা কি সত্য না মিথ্যা? বলো তো। সত্য। তো এটা কি দিবে? 1 দিবে। তুমি ইফের মধ্যে চাইলে এগুলো বসাইতে পারো, দুইটা ইন্টিজারের মধ্যে, তাই না? আবার আমি বলতেছি ক্যারেক্টারগুলো তলে তলে ইন্টিজার, তাইলে তুমি ক্যারেক্টারগুলো কম্পেয়ার করতে পারবা। স্মল এ এটা কি ক্যাপিটালের থেকে বড়? তলে তলে ইন্টিজার, স্মল এ মানে কত? 97। স্মল ক্যাপিটাল এ মানে কি? 65। তাহলে এটাও কি আসবে? ট্রু আসবে বা 1 আসবে। ট্রু মানে 1, এটার রেজাল্টও 1 আসবে, এটার রেজাল্টও 1 আসবে। কাহিনী বুঝছো? আমাকে বলো কাহিনী কি বুঝছো সবাই? ঠিক আছে, এবার সুন্দর একটা প্রোগ্রাম আমরা লিখবো। এটা হচ্ছে তোমাকে একটা ক্যারেক্টার ইনপুট দিবে ইউজার, তোমাকে বলতে হবে সেই ক্যারেক্টারটা বা সেই লেটারটা কি স্মল লেটার নাকি ক্যাপিটাল লেটার। বুঝছো? তোমাকে ইউজার একটা ক্যারেক্টার ইনপুট দিবে, একটা অক্ষর ইনপুট দিবে, তোমাকে বলতে হবে সেটা কি ইংরেজি স্মল লেটার নাকি ক্যাপিটাল লেটার। তো আমরা একটু দেখি তো কি করা যায়।
কি করা যায়? প্রথমত আমরা একটা ক্যারেক্টার ইউজারের কাছ থেকে ইনপুট নিব, বুঝছো? তো আমাদের ক্যারেক্টার CH, এখন ইউজারের কাছ থেকে এই ক্যারেক্টারটা ইনপুট নিব। তো কেমন নেয়? scanf, scanf %c %c&ch ইনপুট নেওয়া কিন্তু শিখাইছি, এগুলো না পারলে এখন মাইট দিব। তো এখন আমাকে চেক করতে হবে এই যে ক্যারেক্টারটা নিলাম সেটা কি স্মল লেটার নাকি ক্যাপিটাল লেটার। আমাকে বলো তো, ASCII টেবিল থেকে বলো, ASCII টেবিল থেকে বলো ক্যাপিটাল লেটার যদি হয় তাহলে তার ASCII ভ্যালু 65 থেকে 90 এর মাঝামাঝি হবে। 65 থেকে 90 এর মাঝামাঝি হবে, তাই না? 65 থেকে বড় বা সমান এবং 90 থেকে ছোট বা সমান যদি ক্যাপিটাল হয়। এই যে এখান থেকে বলো। আর যদি স্মল হয় তাহলে 97 থেকে বড় বা সমান, 122 থেকে ছোট বা সমান। 97, 122 এগুলো তো মনে রাখার দরকার নেই। 65 যেই কথা সিঙ্গেল কোটেশন ক্যাপিটাল এ একই কথা, তাই না? 97 যেই কথা সিঙ্গেল কোটেশন স্মল লেটার এ একই কথা। বুঝছো? আমাকে বলো এটা বুঝছো? 122 যেই কথা আর সিঙ্গেল কোটেশন স্মল জেড একই কথা, এই দুটা পুরোপুরি সেম। কম্পিউটারের ভেতরে ইন্টারনালি এই দুটা আসলে সেম, একই জিনিস। বুঝছো? এই যে এইটা কম্পিউটারের স্টোর হিসাবে কি হয় কি দিয়ে? 122। আমরা মানুষটা উপরে এটা জেড বলতেছি, এটাকে 122 বলতেছি, কিন্তু কম্পিউটার কিন্তু দুইটারে একইভাবে দেখে। দুইটার বাইনারি রিপ্রেজেন্টেশন সেম। ক্লিয়ার? আমাকে বলো তো। আচ্ছা, তাইলে এই ক্যারেক্টারটা ক্যাপিটাল হবে কখন? যদি 65 থেকে বড় বা সমান এবং লাস্টে কিছু একটা সংখ্যা ছিল, ওটা আমি ভুলে গেছি। 65 থেকে বড় বা সমান এটা না, এটা লিখলাম না, আমি লিখলাম ক্যাপিটাল এ থেকে বড় বা সমান এবং ক্যাপিটাল জেড থেকে ছোট বা সমান। এটা যদি হয়, এই সীমার মধ্যে থাকে, তাহলে ক্যারেক্টারটা কি ক্যাপিটাল লেটার হবে। স্মল লেটার কখন হবে? যদি স্মল এ থেকে বড় বা সমান এবং স্মল জি সেটা থেকে ছোট বা সমান হয়, তাহলে কি স্মল লেটার। আর এগুলার বাইরে যদি কোথাও থাকে তাহলে সেটা ইংরেজি বর্ণমালা না, অন্য কিছু। কনসেপ্ট বুঝছো? এবার কোডটা লিখে ফেলতে পারবে না? আমি চেক করব এই ক্যারেক্টারটা 65 মানে এ থেকে বড় বা সমান কিনা এবং ক্যাপিটাল জেড থেকে ছোট বা সমান কিনা, তাহলে বলবো ক্যাপিটাল লেটার। না হলে স্মল এ থেকে বড় বা সমান কিনা এবং স্মল জেড থেকে ছোট বা সমান কিনা, সেটা সত্য হলে বলবো স্মল লেটার। অন্যথায় বলবো এটা আসলে ইংরেজি কোনো অক্ষর না। তাহলে এটা কি দিয়ে করতে হবে? 3টা কন্ডিশন চেক, 2টা কন্ডিশন চেক, আরেকটা কি ওই 2টা কন্ডিশন যদি না মানে তাহলে ইফ এলস, তাই না? তো আমরা শুরু করতেছি, ঠিক আছে? ইফ আমি প্রথমত চেক করব, লেকচার 4, 5, 6 ওয়েবসাইটে করা যাচ্ছে না, দেখতেছি। আমাদের যে ক্যারেক্টারটা সেটা কি চেক করব? এ থেকে ক্যাপিটাল এ থেকে বড় বা সমান কিনা, এবং কেমনে চেক করে? 2টা এন্ড দিয়ে না, ক্যাপিটাল এ থেকে বড় বা সমান কিনা এবং ক্যাপিটাল জি থেকে ক্যাপিটাল জেড থেকে ছোট বা সমান কিনা। যদি এটা সত্য হয় আমি কি প্রিন্ট করব? প্রিন্টএফ আমাদের যে ক্যারেক্টারটা %c ইজ ক্যাপিটাল লেটার, ঠিক আছে? এখানে আমি কি দিয়ে দিব? ch। বুঝছো তো? আমি চেক করলাম আমাদের যেই ক্যারেক্টারটা পাইলাম সেটা ক্যাপিটাল এ থেকে বড় বা সমান কিনা এবং ক্যাপিটাল জেড থেকে ছোট বা সমান কিনা, তার মানে এ আর জেড এর মাঝামাঝি কিনা। যদি হয় তাহলে সেটা কি ক্যাপিটাল লেটার। আর যদি না হয়, এবার আমি চেক করব স্মল লেটার গুলা।
এই সীমার বাইরে হইলেই কিন্তু স্মল লেটার না। আজকে তো অনেক কিছু আছে ইংরেজি অক্ষর ছাড়াও, প্লাস মাইনাস সব চিহ্নই, দুনিয়ার সব চিহ্নই আজকেতে আছে। দুনিয়ার না, মানে তোমাদের কিবোর্ডের যে চিহ্নগুলো আছে। তো কি করব, এলস ইফ। এবার চেক করবো এটা স্মল কিনা। তো স্মলের জন্য কি চেক করা লাগবে, আমাদের ক্যারেক্টারটা স্মল এ থেকে বড় বা সমান কিনা, এবং আমাদের ক্যারেক্টারটা স্মল জি থেকে ছোট বা সমান কিনা, স্মল জি থেকে ছোট বা সমান কিনা। যদি এটা হয় তাহলে আমরা কি প্রিন্ট করব, আমাকে বলো তো। আমাদের যে ক্যারেক্টারটা সেটা স্মল লেটার, ঠিক আছে, আমাদের যে ক্যাপিটাল ক্যারেক্টারটা সেটা স্মল লেটার। আদারওয়াইজ যদি একটাও সত্য না হয় তাহলে আমি কি বলবো বলো তো, প্রিন্টএফ আমাদের যে %c ইজ নট অ্যান ইংলিশ লেটার, সে ইংরেজি বর্ণমালার কোনো লেটার না। %c ইজ নট অ্যান ইংলিশ লেটার। বুঝছো? আমাকে বলো তো সবাই, শর্তটা বুঝছো তো? মানে কন্ডিশনটা বুঝতে পারলে প্রোগ্রামিং সহজ। এখানে কি CH, ঠিক আছে? তো আমি রান করার আগে আবার একটু দেখাই। আমি একটা ক্যারেক্টার ইনপুট নিলাম। প্রথমত চেক করতেছি এই ক্যারেক্টারটা এ থেকে বড় এবং জেড থেকে ছোট কিনা। এটা দিয়ে চেক করা হচ্ছে আমাদের যে ক্যারেক্টারটা সেটা ক্যাপিটাল এ থেকে বড় বা সমান এবং ক্যাপিটাল জেড থেকে ছোট বা সমান কিনা। এটা সত্য হলে এটা একটা ক্যাপিটাল লেটার, এটা মিথ্যা হলে সে পরের চেকে যাবে। পরের চেক কি বলতেছে, এই যে এই চেকটা বলতেছে আমাদের যে ক্যারেক্টারটা সেটা স্মল এ থেকে বড় বা সমান কিনা এবং স্মল জি থেকে ছোট বা সমান কিনা। এটা হলে প্রিন্ট করবে স্মল লেটার। আর এই দুইটা সীমার কোনোটাই না থাকলে সে বলে দিবে কি, এটা আসলে ইংরেজি বর্ণমালায় নাই, ইংরেজি বর্ণমালায় নাই। বুঝছো? তো আমি যদি একটু রান করি, তাহলে দেখো তো, আচ্ছা একটা ভুল করছি। কি ভুল করছি বলো তো, বলো কি ভুল করছি। ক্যারেক্টারগুলা সিঙ্গেল কোট দিয়ে দিতে হয়, আমি এখানে ডাবল কোট দিয়ে দিছি। খেয়াল করছো? ক্যারেক্টারগুলা সিঙ্গেল কোট দিয়ে দিতে হয়, আমি এখানে কি করে দিছি, ডাবল কোট দিয়ে দিছি। ওকে, এখানে আমাকে বলতেছে আগে প্রোগ্রামটা শেষ করো তারপর এডিট করো। তো আমি এখন এটা এডিট করি। ডাবল কোট দেওয়া যাবে না, ক্যারেক্টার কি সিঙ্গেল কোট সব। এবার ঠিক আছে? হ্যাঁ, এইবার ঠিক আছে। তো আমি এখন আবার রান করি, এইবার ঠিক আছে। তো একটা ক্যারেক্টার ইনপুট দাও, ধরো ক্যাপিটাল এ ইনপুট দিলাম। দেখছো এ ইজ এ ক্যাপিটাল লেটার। তুমি যদি আরেকবার রান করো বলো তো এবার কি ইনপুট দিব। বারে বারে ওখান থেকে রান করা লাগতেছে। বলো এবার ইনপুট দিই ক্যাপিটাল টি। টি ইজ এ ক্যাপিটাল লেটার, ঠিক আছে? আচ্ছা, এবার স্মল কিছু একটা দিই, ধরো স্মল এক্স। স্মল এক্স তো বোঝা যায় না, আচ্ছা স্মল এক্স দিলাম। এক্স ইজ এ স্মল লেটার, ঠিক আছে? তারপর এবার স্মলও না ক্যাপিটালও না, এরকম কিছু একটা দিই। এরকম কি হইতে পারে, ধরো এম্পারসেন্ট দিলাম, এটাও কিন্তু একটা ক্যারেক্টার। তুমি যদি এন্টার চাপ দাও দেখো কি বলছে, এম্পারসেন্ট ইজ নট অ্যান ইংলিশ লেটার। সবাই কি ক্লিয়ার? তো এই জিনিসটাই তোমাদের এখানে লেখা আছে, কোডটা সুন্দর করে দেওয়া আছে, দেখে নিবা, কোডটা সুন্দর করে দেওয়া আছে। একটা লেটার সেটা ক্যাপিটাল কিনা বা স্মল সেটা তোমাকে চেক করতে হবে। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী স্ট্রাকচারে যাচ্ছি। এটা হচ্ছে ইফ লেটার। ইফ ল্যাডার মানে অনেকগুলা ইফ একসাথে, বুঝছো? অনেকগুলা ইফ একসাথে। আমরা ইফ এলস দেখছিলাম না, ইফ এলস দুইটা মিলে কিন্তু একটা স্ট্রাকচার। এরপর ইফ এলস এলস এই ল্যাডারটা দেখছিলাম না, ওখানে কিন্তু সবগুলা মিলে একটা স্ট্রাকচার। আর ইফে প্রত্যেকটা ইফ আলাদা একটা স্ট্রাকচার, প্রত্যেকটা ইফ আলাদা একটা স্ট্রাকচার। মানে কি, প্রত্যেকটা ইফ
আলাদাভাবে চেক হবে, বুঝছো? প্রত্যেকটা ইফ আলাদাভাবে চেক হবে। মানে কি বলতেছি, আচ্ছা, ইফ এলস ইফ, ওটাতে কাহিনী কি হইতো? এটা চেক হইতো, এটা যদি সত্য হয় তাহলে কিন্তু পরের কোনোটা আর চেক হইতো না, সে এতটুকু রান করে সবার লাস্টে চলে আসতো, তাই না? এটা যদি মিথ্যা হয় তখন সে এটা চেক করতো, এটার ভেতরেরটা সত্য হলে সে বাইরে চলে আসতো, না হলে পরেরটা চেক করতো, তাই তো? এই পুরাটা একসাথে মিলে একটা জিনিস, সবগুলা রিলেটেড, বুঝছো? এবার আসো ইফ এর মধ্যে কোনোটা রিলেটেড না, সবাই আলাদা, ওটা চেক করবে, মানে সবারটা চেক করবে। প্রথমত ওটা চেক করবে, ওটা যদি সত্য হয় ভেতরেরটা রান করবে, সত্য না হলে ভেতরেরটা রান করবে না। তারপরে এসে এটা চেক করবে, এই শর্ত যদি সত্য হয় ভেতরেরটা রান করবে, নাইলে করবে না। এর পরেরটাই চেক করবে, সত্য হলে ভেতরেরটা রান করবে, নাইলে ভেতরেরটা রান করবে না, পরেরটা চেক করবে। কাহিনী বুঝছো? বলো, এই ইফ কোনো ইফ কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড না, সবাই আলাদা আলাদা ভাবে চেক হবে এবং প্রত্যেকটার শর্ত চেক হবে। এবার ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দেখাই, তাহলেই আশা করি বুঝতে পারবা। পুরো ব্যাপারটা বুঝতে পারবা। ঠিক আছে, আমি ধরো একটা সংখ্যা ডিক্লেয়ার করলাম, ইন্ট a ইকুয়ালস টু ধরো 33। এখন আমি অনেক কিছু করব। ইফ a ইজ গ্রেটার দেন 10, printf %d is greater than 10, %d কত? a। ঠিক আছে, এরপর আবার একটা ইফ দিলাম, আমার ইচ্ছা হইছে, এই স্ট্রাকচারটাই আমি আবার রিপিট করলাম, বুঝছো? এবার আমি দিলাম ইফ a is greater than 40, তাহলে %d is greater than 40। ঠিক আছে, তারপর আমি আবার চেক করলাম, if a is less than 50, ধরো less than 50, তাহলে %d is smaller than 50। তারপর আমি আবার চেক করলাম, if a equals ধরো 30, ইচ্ছা মতো চেক করতেছি আন্দাজে, জাস্ট বোঝানোর জন্য। a is equal to 30, আমি প্রত্যেকটা একটা নিউ লাইন দিয়ে দিই। এখানেও নিউ লাইন দিয়ে দিলাম, এখানেও নিউ লাইন দিয়ে। এখন তোমরা বলো তো, এটা যদি রান করি তাহলে কি আউটপুট হবে? না দেখে বলো, রান না করে। প্রথমত এর ভ্যালু 33, এই শর্তটা চেক করবে, এ কি 10 এর থেকে বড়? হ্যাঁ, এটা প্রিন্ট হয়ে যাবে। 33 ইজ গ্রেটার দেন 10, এটা প্রিন্ট হবে। তারপর এখানে চেক করবে, এর ভ্যালু কি 40 থেকে বড়? না, এটা মিথ্যা, তাহলে সে ভেতরেরটা রান করবে না, পরেরটাই চলে যাবে। এ কি 50 থেকে ছোট? হ্যাঁ, এটা সত্য, তাহলে সে ভেতরেরটা রান করবে, তারপরেরটা চলে যাবে। এ কি 30 এর সমান? না, এটা মিথ্যা, তাহলে এটা রান হবে না। তাহলে কি রান হবে? প্রথমটা রান হবে আর পরেরটা রান হবে। বুঝছো? তো তুমি যদি রান করে দেখাও তাহলে খেয়াল করো, 33 ইজ গ্রেটার দেন 10, এই যেটা রান হয়েছে আর এটা রান হয়েছে। এবার আমি যদি আরেকটা দেই, ধরো এবার আমি দিলাম 70, তাহলে বলো তো কোনটা রান হবে? কোনটা রান হবে? a is greater than 10, প্রথমটা রান হবে। a is greater than 40, দ্বিতীয়টাও রান হবে।
তৃতীয়টা রান হবে না, চতুর্থটা রান হবে না, প্রথমটা দ্বিতীয়টা। তো সে সিরিয়ালি সবগুলা রান করবে এবং একটার উপর আরেকটা কিন্তু ডিপেন্ডেন্ট না। এই ইফের উপরে এই বেচারা ডিপেন্ডেন্ট না, তারা আলাদা, তারা আলাদা। বুঝছো? আমাকে বলো। বুঝলে আমরা পরবর্তী কনসেপ্টে যাব, বুঝলে আমরা পরবর্তী কনসেপ্টে যাব, যাচ্ছে কিন্তু আমাদের পরবর্তী যেই কনসেপ্ট সেটা হচ্ছে নেস্টেড ইফ এলস। নেস্টেড ইফ এলস, নেস্টেড মানে কি? আচ্ছা খেয়াল করো, ইফ এলস এর স্ট্রাকচারগুলো এরকম না? বোঝা যাচ্ছে? তুমি স্টার্ট করবা, একটা ইফ কন্ডিশন আসবে এখানে, ওই যে ফ্লো চার্টের মতো। খেয়াল করো, তুমি স্টার্ট করছো, এখানে একটা শর্ত বা ইফ কন্ডিশন। এখন এই শর্তটা যদি সত্য হয় তাহলে তুমি ইফ বডির মধ্যে ঢুকবা, মানে ইফের মধ্যে ঢুকবা, না হলে এলস এর মধ্যে ঢুকবা, তাই না? ইফ একটা শর্ত, ধরো কন্ডিশন, একটা শর্ত বা একটা কন্ডিশন, এই শর্তটা যদি সত্য হয় তাহলে তুমি কি ইফের বডির মধ্যে ঢুকবা। আর যদি এই শর্তটা মিথ্যা হয় তাহলে এলস এর বডির মধ্যে ঢুকবা। বডির মধ্যে ঢোকা বলতে এই যে এখানে যেই কোডটুকু থাকবে সেই কোডটুকু তুমি এক্সিকিউট করবা, তাই না? এই শর্তটা যদি সত্য হয়, শর্তটা যদি সত্য হয় তাহলে ইফের বডি বলতে এই যে এতটুকু, এখানকার কোডটুকু রান হবে। শর্তটা যদি মিথ্যা হয় তাহলে এলস এর টুকু রান হবে, ঠিক আছে? তারপরের পার্টটুকু এমনিতেই এক্সিকিউট হবে। বুঝতে পারলাম? এখন নেস্টেড ইফ তখন হবে তুমি যদি ইফের বডির মধ্যে আরেকটা ইফ দিয়ে দাও। ধরো এটার মধ্যে আবার ইফ দিছো, দিতেই পারো, পারো না? সেম কাজটা তুমি যদি এখানে করো তাও তো হয়, বুঝছো? নর্মাল একটা ইফ এলস এর মতো ভেতরে কন্টিনিউ হবে, ঠিক আছে? এটা যদি সত্য হয় তাহলে এই কোডটুকু রান হবে, এই কোডটুকু রান কি নর্মাল কোডের মতো এক্সিকিউট হবে। আবার ইফের মধ্যে দেখবে এই শর্তটা সত্য কিনা, এই শর্তটা সত্য হলে এই ইফের মধ্যে যাবে, নাইলে এলস এর মধ্যে যাবে। ওটার ভেতরে তুমি কি আবার ইফ ঢুকাইতে পারবা, মানে যত ইচ্ছা নেস্টেড করতে পারবা। এটাকে বলা হয় নেস্টেড ইফ এলস। নেস্টেড ইফ এলস, বুঝছো? আমরা কিছু এক্সাম্পল দেখবো একটু পরে, আমরা কিছু এক্সাম্পল দেখবো। একটু জাস্ট 30 সেকেন্ড তাকায় থাকো, 30 সেকেন্ড তাকায় থাকো যে বুঝতেছো কিনা। 30 সেকেন্ড একটু তাকায় থাকো যে বুঝতেছো কিনা। আচ্ছা, এবার নেস্টেড ইফ এলস এর যে ফ্লো চার্ট সেটা আমি একটু দেখাই। নেস্টেড ইফ এলস এর যে ফ্লো চার্ট সেটা একটু দেখাই। খেয়াল করো, খেয়াল করো, এরকম অনেকগুলো হইতে পারে। একটু মনোযোগ দাও, তোলা লাগবে না, তোলা লাগবে না। তুমি একটা ইফের শর্ত, একটা শর্তে ঢুকছো, এটা কোনো একটা ইফের মধ্যে আছে, সেটা যদি সত্য হয় তাহলে ইফের বডিতে ঢুকছো, ইফের বডিতে গিয়ে দেখো আরেকটা ইফ, সেটা সত্য হলে ইফের বডিতে ঢুকছো, নাইলে মিথ্যায় গেছো, ঠিক আছে? এই পুরো জিনিসটা তুমি যদি কোডে লেখো তাহলে কি কাহিনী খেয়াল করো তো, বুঝো? আমি লিখে দিচ্ছি। তুমি স্টার্ট করছো, প্রথমত ইফের মধ্যে একটা কন্ডিশন আছে না, এই যে প্রথমত কন্ডিশন 1, ইফ কন্ডিশন 1, শুরুতেই ইফের মধ্যে এটা পাইছো, ঠিক আছে? এটা যদি সত্য হয় তাহলে তুমি এখানে ঢুকবা, এটা যদি মিথ্যা হয় তাহলে এলসে ঢুকবা, বুঝছো? এই যে খেয়াল করো, এই কন্ডিশনটা, ওই কন্ডিশন 1, সেটা যদি সত্য হয় তুমি ইফের বডিতে ঢুকবা, মিথ্যা হলে এলসের বডিতে ঢুকবা। এবার ইফের বডিতে ঢুকে তুমি কি দেখতেছো? নতুন আরেকটা কন্ডিশন, কন্ডিশন 2। তার মানে ইফের বডিতে ঢুকে আরেকটা কন্ডিশন পাইছো, ইফ কন্ডিশন 2। এই কন্ডিশন 2টা যদি সত্য হয় তাহলে স্টেটমেন্ট 1 মানে এই কোডটা এক্সিকিউট হবে। স্টেটমেন্ট 1 এতটুকু কোড এক্সিকিউট হবে। স্টেটমেন্ট 1 দিয়ে ধরো কোনো একটা কোড, কোনো কিছু প্রিন্ট করতেছে। এলস কন্ডিশন 2টা যদি মিথ্যা হয়,
খেয়াল করো, আমাদের কন্ডিশন 2টা যদি মিথ্যা হয় স্টেটমেন্ট 2 এক্সিকিউট করবে। স্টেটমেন্ট 2টা এক্সিকিউট করবে। ঠিক আছে, আমাকে বলো একদম শুরুতে যে কন্ডিশনটা ছিল সেটা যদি সত্য হয় তাহলে আমরা ইফ এর বডিতে ঢুকবো, অর্থাৎ কন্ডিশন 1টা যদি সত্য হয় আমি ইফ এর বডিতে ঢুকবো। ইফ এর বডিতে ঢুকে দেখলাম আরেকটাই যে কন্ডিশন 2, সেটা সত্য হলে স্টেটমেন্ট 1 এক্সিকিউট করব, নাইলে স্টেটমেন্ট 2। আচ্ছা, এবার কথা হচ্ছে ইফ এর কন্ডিশনটা যদি মিথ্যা হইতো, কন্ডিশন 1টা অর্থাৎ এই বেচারা যদি মিথ্যা হইতো, আমি কই ঢুকতাম? আরেকটা ইফ এর মধ্যে ঢুকে যেতাম, মানে এলস এর বডিতে গিয়ে দেখবো আরেকটা ইফ, সেটার মধ্যে কি কন্ডিশন 3। এবার এই কন্ডিশন 3টা যদি সত্য হয় তাহলে স্টেটমেন্ট 3 এক্সিকিউট করব। নাইলে কি করব? স্টেটমেন্ট 4 এক্সিকিউট করব। বলো পুরো স্ট্রাকচারটা বুঝছো? আমি যদি একটু অ্যারো দিয়ে দেখাই দিই, ইনিশিয়াল কন্ডিশনটা চেক করতেছো এই যেখানে, এটা সত্য হলে তুমি কি ইফ এর মধ্যে ঢুকছো, ইফ এর মধ্যে ঢুকে কন্ডিশন 2 চেক করতেছো, এই যে কন্ডিশন 2, সেটা সত্য হলে স্টেটমেন্ট 1 বলতে কিছু কোডের সমষ্টি, স্টেটমেন্ট 2 বলতেও কিছু কোডের সমষ্টি। ঠিক আছে, আর ইনিশিয়াল কন্ডিশনটা যদি ফলস হয়, কন্ডিশন 1 যদি ফলস হয় তাহলে তুমি এলসে ঢুকছো, এলসে ঢুকে গিয়ে দেখো আরেকটা ইফ এলস, মানে আরেকটা কন্ডিশন 3। এটাই হচ্ছে নেস্টেড ইফ এলস। 30 সেকেন্ড মাথায় ঢুকাও, বুঝছো? একটু মাথায় নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা নেস্টেড ইফ এলস এর একটা এক্সাম্পল দেখবো, একটা না দুইটা এক্সাম্পল দেখবো। নেস্টেড ইফ এলস এর দুইটা এক্সাম্পল দেখবো। তো আমরা আবার আমাদের কোডে চলে যাই। তোমাদের মনে আছে আমি তোমাদের ফ্লোচার্ট অ্যালগোরিদম শিখাইছিলাম, 3টা সংখ্যা ইনপুট নিয়ে তাদের মধ্যে সবচেয়ে বড় বা সবচেয়ে ছোট সংখ্যাটা বাইর করা। তোমাদের মনে আছে নিশ্চয়ই। 3টা সংখ্যা ইনপুট নিয়ে তাদের মধ্যে সবচেয়ে বড় বা সবচেয়ে ছোট সংখ্যাটা দেখানো। তো আমি কি করলাম, ধরো 3টা সংখ্যা ইনপুট নিব, 3টা ইন্টিজার এ বি সি। এই 3টা সংখ্যা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। স্ক্যানএফ, এগুলো তোলার দরকার নাই, তুমি জাস্ট মনোযোগ দিয়ে বোঝো, স্লাইডে আছে সব, পরে বাসায় একটু নিজেরা প্র্যাকটিস করে নিতে হবে। স্ক্যানএফ %d। ঠিক আছে, আমি 3টা সংখ্যা ইনপুট নিলাম, $a, $b, $c। এতটুকু বুঝছি? আচ্ছা, এখন 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কে এটা আমাকে বের করতে হবে। কেমনে করব বলো তো? এভাবে চিন্তা করো তো, একজন এক একভাবে চিন্তা করতে পারো, সবার চিন্তাই ঠিক হয়, প্যারা নাই। যদি এরকম হয় এ বি এর থেকে বড় এবং এ সি এর থেকে বড়, তাহলে কে সবচেয়ে বড়? এ সবচেয়ে বড়। যদি এটা না হয়, বি এর থেকে বড় এবং বি সি এর থেকে বড়, তাহলে সবচেয়ে বড় কে? বি, তাই না? এখন এটাও না, এও সবচেয়ে বড় না, বিও সবচেয়ে বড় না, তাহলে সবচেয়ে বড় কে? সি। ঠিক আছে, ইফ এটা হয় তাহলে সবচেয়ে বড় এ, অথবা এটা হয় তাহলে সবচেয়ে বড় বি অথবা সি। এই বুঝা গেছে? এখানে লজিকে কিন্তু কোনো ভুল নাই, অ্যাকুরেট লজিক, তুমি 100% পাক্কা অ্যাকুরেট লজিক। এ বি এর থেকে বড় এবং এ সি এর থেকে বড়, তাহলে এ বড়। বি এর থেকে বড় এবং বি সি এর থেকে বড়, তাহলে কি? বি বড়। বুঝছো? ঠিক আছে, তো আমরা এখন এটা একটু কোডে লিখি।
আমরা এখন এটা একটু কোডে লিখি। তো ফার্স্টে ইফ আমাদের এ যদি বি এর থেকে বড় হয় এবং লজিক্যাল অ্যান্ড অপারেটর এ যদি সি এর থেকেও বড় হয়, তাহলে সবচেয়ে বড় কে? প্রিন্টএফ আমাদের এটা হচ্ছে সবচেয়ে বড়, %d ইজ গ্রেটেস্ট। ঠিক আছে, নিউ লাইন। এখানে আমি কাকে দিয়ে দিব? এ কে দিয়ে দিব। বুঝছ? অর্থাৎ এ যদি বি এর থেকেও বড়, সি এর থেকেও বড় হয়, তাহলে এটা। না হলে এলস ইফ এ সবচেয়ে বড় না। এবার চেক করবো বি যদি এর থেকেও বড় হয় এবং বি যদি সি এর থেকেও বড় হয়, তাইলে আমি কি প্রিন্ট করব আমাকে বলো তো? আমাদের সবচেয়ে বড় হচ্ছে বি। প্রথমে চেক করলাম এ সবচেয়ে বড় কিনা, তারপর চেক করলাম বি সবচেয়ে বড় কিনা। যদি কোনোটাই সত্য না হয়, অর্থাৎ এই শর্তটাও মিথ্যা, এই শর্তটাও মিথ্যা, তাহলে সবচেয়ে বড় কে আমাকে বলো তো? তাহলে সবচেয়ে বড় কে হবে? সি। ঠিক আছে, তো এই প্রোগ্রামটা কি করতেছে? শুরুতে চেক করতেছে এটা সত্য হলে এ সবচেয়ে বড়, এটা মিথ্যা হলে সে এটা চেক করবে। এটা সত্য হলে বি সবচেয়ে বড়, দুটাই যদি মিথ্যা হয় তাহলে অটোমেটিক্যালি কি সি সবচেয়ে বড় হয়ে যায়। আমরা একটু রান করি। তিনটা সংখ্যা ইনপুট দাও, কি দিবা বলো তো? 45, 67 minus 56. 67 is the greatest. 67 is the greatest. বুঝতে পারছো? আমাকে বলো তো। বুঝতে পারছি। এখন আমাদের মনে আছে আমরা এটার একটা অ্যালগরিদম ফ্লোচার্ট লিখছিলাম। আমরা যেভাবে করছি সেই কোডটা এখানে দেওয়া আছে, একটু দেখে নিবা। এক্সাক্ট সেই কোডটাই এখানে দেওয়া আছে। এখন আমরা একটা অ্যালগরিদম শিখছিলাম তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কেমনে বাইর করে। একটু দেখো তো মনে পড়ে? তখন আমাদের অ্যালগরিদমটা দেখে বলো, ফ্লোচার্টটা দেখে বলো, এটা কি নেস্টেড ইফ এলস হয়ে গেছে না? নেস্টেড ইফ এলস হয়ে গেছে না? তুমি ফার্স্টে চেক করতেছো এ বি এর থেকে বড় কিনা, সেটা সত্য হলে আবার একটা ইফ দিয়ে চেক করতেছো এ সি এর থেকে বড় কিনা। সত্য হলে এ প্রিন্ট করতেছো, মিথ্যা হলে সি প্রিন্ট করতেছো। এ যদি বি এর থেকে বড় না হয় তার মানে মিথ্যা, তাহলে এলস এর মধ্যে গিয়ে কি আবার চেক করতেছো বি বড় কিনা সি এর থেকে। বড় হইলে প্রিন্ট। এটা 10 সেকেন্ড টানা মাথায় দেখো। আমি ফার্স্টে চেক করতেছি এ বি এর থেকে বড় কিনা, সত্য হওয়া মানে কি ইফের মধ্যে ঢুকছি। আবার চেক করতেছি এ সি এর থেকে বড় কিনা, আরেকটা ইফের মধ্যে। সেটা সত্য হলে এ প্রিন্ট করব, নাইলে এলস এর মধ্যে সি প্রিন্ট করব। আচ্ছা, এই জিনিসটা শুরুতেই যদি মিথ্যা হয় তাহলে শুরুতেই আমি এলস এর মধ্যে ঢুকবো, এলস এর মধ্যে ঢুকে দেখি আরেকটা ইফ বি যদি সি এর থেকে বড় হয়, ইফের মধ্যে ঢুকবো, এলস এর মধ্যে ঢুকবো। এখন এই জিনিসটা নেস্টেড ইফ এলস এর মাধ্যমে আমি কোডে দেখাবো। বুঝছো? এই যে ফ্লোচার্টটা যেরকম ঠিক ওরকম, ফ্লোচার্টটা যেরকম ঠিক ওরকম। তো ফ্লোচার্টটা একটু মাথায় গেঁথে নাও, ফ্লোচার্টটা একটু মাথায় গেঁথে নাও। গেঁথে নিছো? ওকে ওকে, তো আমরা এখন কোডে যাব। ফ্লোচার্ট মুখস্থ করার দরকার নেই, তুমি জাস্ট আইডিয়াটা দেখো। আমি চেক করতেছি এ বি এর থেকে বড় কিনা। খেয়াল করো, ফার্স্টে কি চেক করব? ইফ। খেয়াল করো, ইফ এ কি বি এর থেকে বড় কিনা, তাহলে আমি কোথায় ঢুকবো? ইফের মধ্যে ঢুকবো, না হলে এলস এর মধ্যে ঢুকবো। ঠিক আছে? আচ্ছা, আমি যদি ইফের মধ্যে ঢুকি তাহলে এ অলরেডি বি এর থেকে বড়, তাই না? এ যদি বি এর থেকে বড় হয় তাইলেই তো ইফের মধ্যে ঢুকবে। তাহলে ইফের মধ্যে ঢুকা, এখানে আসা মানে এ বি এর থেকে বড়। এবার আমি আবার চেক করি, আমাদের যে এ অলরেডি বি এর থেকে বড়। এখন এ যদি সি এর থেকেও বড় হয় তাহলে কি হবে আমাকে বলো তো? এ সবচেয়ে বড়,
printf %d printf %d is the greatest. ঠিক আছে, এখানে হবে কাহিনী বুঝছো কি করছি? ইফের মধ্যে ঢোকা, দেখো ইফের মধ্যে এখানে এই যে এখানে এখানে এসে কি চেক হবে বলো তো? এখানে এই যে এখানে তাকাও দিকে, যদি এ বি এর থেকে বড় হয় তাইলে এখানে ঢুকবে। এখানে আসা মানে এ অলরেডি বি এর থেকে বড়, এখানে আসা মানে এ অলরেডি বি এর থেকে বড়। তা আমি আবার চেক করতেছি এ কি সি এর থেকেও বড়, তার মানে এ সবচেয়ে বড়। বুঝছো? আচ্ছা, আর যদি এটা মিথ্যা হয়, ঠিক আছে, এ ইজ গ্রেটার দেন সি, এটা যদি মিথ্যা হয়, এ কিন্তু বি এর থেকে বড়, এই ইফের মধ্যে ঢুকা মানে এ বি এর থেকে বড়, তারপর তুমি চেক করলা এ সি এর থেকে বড় কিনা। যদি এ সি এর থেকে সত্য হয় তাহলে এ সবচেয়ে বড়, কিন্তু এ যদি সি এর থেকে বড় না হয় তাহলে সি এর থেকে বড়, আবার এ বি এর থেকে বড়, তাহলে কি সি সবচেয়ে বড়, সি ইজ দ্য গ্রেটেস্ট। বুঝা গেছে? ইফের মধ্যকার কাহিনী শেষ। এবার আমি এলসে ঢুকবো। এলসে ঢুকলাম, এলসে ঢুকা মানে কে বড়? এ ইজ গ্রেটার দেন বি, এটা সত্য না হইলেই তুমি এলসে ঢুকবা। এলসে ঢুকা মানে বি অলরেডি বড়। সমানের কেসটা আপাতত ইগনোর করতেছি, সমানের ক্ষেত্রে রাইট অ্যান্সার আসবে। বুঝছো? এলসে ঢুকা মানে বি অলরেডি বড়। বি যদি অলরেডি বড় হয়, আমি আবার চেক করি এবার, বি কি সি এর থেকে বড়? বি অলরেডি এর থেকে বড়। বি যদি সি এর থেকেও বড় হয় তাইলে কি আমাদের বি সবচেয়ে বড়, আমাদের বি সবচেয়ে বড়। আর নাইলে বি এর থেকে বড় কিন্তু সি এর থেকে ছোট, তাহলে সবচেয়ে বড় কে? সি। কোড বুঝছো? বুঝাই আবার, ফ্লোচার্ট বুঝলে কোড পানি ভাত। আমি চেক করতেছি এ কি বি এর থেকে বড়, যদি সত্য হয় তাহলে এখানে ঢুকবো। এখানে ঢোকা মানে এ অলরেডি বি এর থেকে বড়। এখানে ঢুকে আবার চেক মারতেছি এ সি এর থেকে বড় কিনা। এ অলরেডি কিন্তু বি এর থেকে বড়, এ সি এর থেকেও বড়, তাহলে সবচেয়ে বড় অবশ্যই এ। আর যদি এ সি এর থেকে বড় না হয়, এ বি এর থেকে বড় ছিল, কিন্তু যখনই সে সি এর সাথে পাঙ্গা নিতে গেছে তাই সি এর সাথে সে পারতেছে না, তাই সবচেয়ে বড় কে? সি। আচ্ছা, যদি এ বি এর থেকে বড় না হয় তাহলে এলসে ঢুকবে। এলসে ঢুকা মানে কি বি অলরেডি এর থেকে বড়। আবার আমি চেক করতেছি বি কি এবার সি এর থেকে বড়, তাহলে বি সবচেয়ে বড়। আর যদি না হয় তাহলে বি এর থেকে বড় কিন্তু সি এর থেকে ছোট, তাহলে সি বাবাজি সবচেয়ে বড়, তাহলে কে? সি সবচেয়ে বড়। বুঝছো? 10 সেকেন্ড মাথায় একটু মনোযোগ দাও, কোডের দিকে একটু তাকাও, দেখো বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তো আমি রান করতেছি এখন, তো আমি এখন রান করতেছি। আবারও 3টা সংখ্যা ইনপুট দাও। কত দিবা? 56, 76, 78, 34। 78 ইজ দ্য গ্রেটেস্ট, 78 ইজ দ্য গ্রেটেস্ট। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তো এই কোডটাও তোমাকে এখানে দেওয়া আছে, সুন্দর করে লিখে দিছি, দেখে নিবা। আমাদের আরেকটা পরিচিত কোড, বলো তো এইটা কিসের ফ্লোচার্ট? এইটা কিসের ফ্লোচার্ট? একটা সাল তোমাকে ইনপুট দেওয়া হবে, সেই সালটা লিপ ইয়ার কিনা সেটা চেক করা, তাই না? এখানেও খেয়াল করো, নেস্টেড আছে না? এই যে একটা ইফ চেক করছো, ওটার ভিতরে গিয়ে আরেকটা ইফ, তাই না? তাই তো? তাহলে শর্তটা কি বুঝতে পারতেছো? তুমি একটা ইনপুট এয়ার নিবা, সেই এয়ারটা যদি 400 দিয়ে বিভাজ্য হয় তাহলে লিপ ইয়ার লিখে ফেলবা। এই যে এটা কি 400 দিয়ে বিভাজ্য কিনা, ঠিক আছে? আর এটা হচ্ছে সংখ্যাটি 100 দিয়ে বিভাজ্য নয় কিন্তু 4 দ্বারা বিভাজ্য কিনা। বর্গ ওই থেকে আসছে, বর্গ না। বুঝছো? বুঝছো? আচ্ছা, তাহলে প্রথম শর্তটা যদি সত্য হয়, ইফের মধ্যে কিন্তু কোনো নেস্টেড নাই, এলস এর মধ্যে গিয়ে নেস্টেডে ঢুকবা। ঠিক আছে, ফার্স্টে চেক করবা সংখ্যাটা কি 400 দিয়ে বিভাজ্য। বিভাজ্য হলে তুমি প্রিন্ট করে দিবা লিপ ইয়ার, বিভাজ্য না হলে
তখন গিয়ে আরেকটা কি শর্ত চেক করা লাগতেছে। তাহলে এলস এর মধ্যে গিয়ে এবার কি করবে বলতো? এই যে ইফ, সত্য হওয়া মানে ইফ এর মধ্যে ঢুকছে, মিথ্যা হওয়া মানে এলস এর মধ্যে ঢুকছে, এলস এর মধ্যে গিয়ে নেস্টেড করতে হবে। এগুলা নেস্টেড ছাড়াও করা যায়। আমরা একদম শুরুতে দেখছিলাম না তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় ছোট, ওটা কিন্তু নেস্টেড ছাড়াও করা গেছে। শর্তগুলো একসাথে কম্বাইন করেও করা যায়, শর্তগুলা একসাথে কম্বাইন করেও করা যায়, বুঝছো? তাহলে লিপ ইয়ারের কোড সবাই পারবা? সবাই পারবা? তারপর আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমাকে বলো আমি কি করব? ফার্স্টে একটা সংখ্যা নিব, সেটা হচ্ছে সাল, ইন্ট ইয়ার, ঠিক আছে? আমি এগুলো একটু মুছে দিই। আমি প্রথমত একটা সাল ইনপুট নিলাম, ঠিক আছে? তো ইনিশিয়ালি কি চেক করব? আমাদের যেই সালটা সেটা 400 দিয়ে বিভাজ্য কিনা। সেটা যদি 400 দিয়ে বিভাজ্য হয় তাহলে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 0, তাই না? আমি বলে দিব, ডিরেক্টলি বলে দিব এটা একটা লিপ ইয়ার। প্রিন্টএফ %d is a leap year, নিউ লাইন, ঠিক আছে? %d এর জায়গায় আমি কি বসাই দিব? ইয়ার। বুঝছো এতটুকু? আচ্ছা, এবার এটা যদি মিথ্যা হয় তাহলে কি কাহিনী হবে খেয়াল করো। এটা মিথ্যা হওয়া মানে আমি কোথায় আসছি? এখানে চলে আসছি না? এটা মিথ্যা মানে এখানে চলে আসছি। এবার আমাকে চেক করতে হবে সংখ্যাটি 100 দিয়ে বিভাজ্য নয় কিন্তু 4 দিয়ে বিভাজ্য। সংখ্যাটি 100 দিয়ে বিভাজ্য নয় কিন্তু 4 দিয়ে বিভাজ্য, সেটা সত্য হলে লিপ ইয়ার প্রিন্ট হবে। 100 দিয়ে বিভাজ্য নয় কিন্তু 4 দিয়ে বিভাজ্য, তার মানে আমি আবার একটা ইফ দিব। 100 দিয়ে বিভাজ্য নয়, তার মানে আমাদের ইয়ার %100 নট ইকুয়ালস টু 0, 100 দিয়ে বিভাজ্য নয়, বুঝছো? 100 দিয়ে বিভাজ্য নয়, নট ইকুয়ালস টু 0, এবং 4 দিয়ে বিভাজ্য। 100 দিয়ে বিভাজ্য নয় এবং 4 দিয়ে বিভাজ্য, তার মানে এর %4 ইকুয়াল 0। এটা যদি সত্য হয় তাহলে আমি কি করব? প্রিন্ট লিপ ইয়ার। এটা যদি মিথ্যা হয় তাহলে কি করব? এটা লিপ ইয়ার না, is not a leap year। রান করো। এটা ডিটেলসে বুঝাইলাম না। 2000 সাল দেই, 2000 কি লিপ ইয়ার? 2000 লিপ ইয়ার, ঠিক আছে? 2002 দাও বা 1998 দাও। 1998 is not a leap year, is not a leap year। বুঝছো? আমাকে বলো, বুঝতে পারলাম? ঠিক আছে, আচ্ছা এবার আমরা আরেকটা প্রোগ্রাম লিখব। প্রোগ্রামটা এরকম যে তোমাকে একটা ইউজার 1 থেকে 7 পর্যন্ত ইনপুট দিবে। 1 থেকে 7 পর্যন্ত, এটার মাঝে যে কোনো একটা ইনপুট দিবে, ঠিক আছে? এটার বাইরে ইনপুট দিতে পারে, বাইরে ইনপুট দিলে তুমি বলবা যে ভুল ইনপুট দিছো। আমরা এখন একটা স্পেশাল জিনিস পড়বো, এটাকে বলা হয় সুইচ স্ট্রাকচার। তো আমি তোমাকে একটা প্রোগ্রাম লিখতে বলছি যেখানে একজন ইউজার ইনপুট দিবে। কি ইনপুট দিবে? 1 থেকে 7 এর মাঝখানে যে কোনো একটা সংখ্যা। 1 থেকে 7 এর মাঝখানে যে কোনো একটা সংখ্যা। ইউজার যদি 1 ইনপুট দেয় তাহলে তুমি বলবা স্যাটারডে, তাহলে তুমি প্রিন্ট করবা স্যাটারডে। 2 ইনপুট দিলে প্রিন্ট করবা সানডে। এভাবে করে চলতে থাকবে। 7 ইনপুট দিলে তুমি প্রিন্ট করবা ফ্রাইডে, ঠিক আছে? এটার বাইরে অন্য কিছু কি প্রিন্ট করবা? নট ভ্যালিড। ঠিক না, ঠিক না, বুঝছো? বুঝা গেল? আচ্ছা, তো এটা কিন্তু ইফ এলস দিয়ে খুব ইজিলি করা যায়, তাই না? এটা ইফ এলস দিয়ে খুব ইজিলি করা যায়। কেমনে করবে আমাকে বলো তো? ফার্স্টে একটা ইনপুট নিলা। ইফ আমাদের যে নাম্বারটা n = 1,
printf Saturday, else if n equal to printf Sunday, এভাবে করে চলতে থাকবে। সবার লাস্টে যদি কোনোটাই না হয় else, সেখানে কি প্রিন্ট করবা? printf not valid। ঠিক আছে? আচ্ছা, এখন যদি এরকম হয় বারে বারে ইকুয়াল ইকুয়াল চেক করা লাগতেছে ইফ এলস এর মধ্যে, সেটা আরেকটু সহজে করা যায়। কি দিয়ে করা যায়? সুইচের মাধ্যমে। কি দিয়ে করা যায়? সুইচ স্ট্রাকচারের মাধ্যমে। তো আমরা এখন এই সুইচ স্ট্রাকচারটা দেখব। ঠিক আছে, আবারও বলতেছি, যদি ইফ এলস ইফ এই ল্যাডারের মধ্যে বারে বারে ইকুয়াল ইকুয়াল দিয়ে চেক করা লাগে, সেটা একটা খুবই সুন্দর স্ট্রাকচারে করা যায়, যেটাকে বলা হয় সুইচ। তো সুইচের স্ট্রাকচারটা কি? এরকম। পরবর্তীতে সুন্দর করে লেখা আছে, আমি তোমাকে বলতেছি কি হবে, তার আগে আমি একটু নিজে লিখে দেখাই। সুইচ, SWITCH, সুইচের মধ্যে একটা এক্সপ্রেশন থাকবে, বুঝছো? এই এক্সপ্রেশনটা ইভালুয়েট হয়ে বা ক্যালকুলেট হয়ে একটা ক্যারেক্টার বা একটা সংখ্যা ইন্টিজার দিবে। বুঝছো? এটা একটা এক্সপ্রেশন, ধরো যোগ বিয়োগ গুণ ভাগ কিছু একটা হইলো, ওই এক্সপ্রেশনটা ক্যালকুলেট হয়ে তোমাকে একটা ক্যারেক্টার বা ইন্টিজার দিবে। ঠিক আছে? আচ্ছা, এভাবেই দিলা সুইচ। তারপর সুইচের মধ্যে সুইচের কোডগুলা একটা ব্লকে থাকলো। এটা হচ্ছে সুইচের ব্লক। তো তুমি প্রথমে কেস দিবা, এভাবে লিখবা কেস। ঠিক আছে? কেস কোন একটা ভ্যালু, এখানে কি দেওয়া? কনস্ট্যান্ট। কেস কোন একটা ধ্রুবক, কনস্ট্যান্ট 1 ধরো, তারপর কোলন দিবা। ঠিক আছে? এই এক্সপ্রেশনের ভ্যালুটা যদি কনস্ট্যান্ট 1 এর সমান হয়, তাহলে এখানকার কোডটা এক্সিকিউট হবে। সবার লাস্টে একটা ব্রেক দিয়ে দিবা, এখানে একটা ব্রেক কি আমরা একটু পরে ডিটেলসে শিখবো। ব্রেক মানে এখান থেকে ভেঙে দিবে আর কি, তারপর কেস, এখানে আরেকটা কনস্ট্যান্ট 2, তারপর কোলন। বুঝাচ্ছি। ঠিক আছে? আমাদের এই এক্সপ্রেশনটার ভ্যালু যদি এই কনস্ট্যান্ট 2 এর সমান হয়, তাহলে এটার মধ্যে যেটা সেটা এক্সিকিউট হবে, তারপর ভেঙে দিবে। এভাবে করে তুমি অনেকগুলা কেস দিতে পারো, যত খুশি তত, এবং সবার লাস্টে তুমি চাইলে একটা ডিফল্ট দিয়ে দিতে পারো। অর্থাৎ ডিফল্ট হচ্ছে ওই ইফ এলসে সবার লাস্টের এলস এর সমান। কোনোটাই যদি সত্য না হয়, তাহলে সবার লাস্টেরটা প্রিন্ট হয় না, লাস্টের মধ্যের জিনিসটা এক্সিকিউট হবে। তো সুইচ হচ্ছে, এখানে অনেকগুলা কেস থাকবে। এই এক্সপ্রেশনটা এই কনস্ট্যান্টের সমান হলে এটা রান হবে, তারপর ব্রেক হবে, মানে এখানে রান হয়ে এটা বের হয়ে যাবে, সুইচ থেকে বের হয়ে যাবে। বুঝছো? এটা সমান হলে এটা রান হয়ে সুইচ থেকে বের হয়ে যাবে। কোনোটাই যদি রান না হয়, অর্থাৎ এই এক্সপ্রেশনটা কোনো কনস্ট্যান্টেরই সমান না, তাহলে সবার লাস্টের যে ডিফল্ট তার আন্ডারের কোডটুকু রান হবে এবং বের হয়ে যাবে। ঘোলা লাগতেছে, ঝাপসা লাগতেছে, তাই না? আচ্ছা, ঝাপসা লাগতেছে, আমি তোমাকে শিখাচ্ছি একটু ভালো করে। একটু ভালো করে। আচ্ছা, আমি ডিরেক্টলি কোডে চলে যাই, তাহলে বেটার হবে। ঠিক আছে? তো আমরা কি করব? সবাই একটু তাকাবা, এদিকে তাকাবা। আমরা একটা ইন্টিজার নিব, ইন্টিজার n। ঠিক আছে? এখন এই ইন্টিজারটা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তো আমি কি করব? scanf %d
ampersand n, ঠিক আছে? আমরা এখন ওই প্রোগ্রামটা করব। n এর ভ্যালু যদি 1 হয়, n এর ভ্যালু যদি 1 হয় তাহলে প্রিন্ট করব স্যাটারডে, n এর ভ্যালু 2 হলে প্রিন্ট করব সানডে, 3 হলে মানডে, এভাবে করে প্রিন্ট করতে থাকবো। বুঝছো? ঠিক আছে, আমি ইনপুট নিলাম, এই মাউস কাজ করতেছে না, দেখছো সর্বনাশ, পাইছে কাজ করতেছে। ঠিক আছে, তো এখন তুমি কার ভ্যালুটা চেক করবা সেটাকে সুইচের মধ্যে দিয়ে দিবা। সুইচের কাজটা হচ্ছে এরকম, সুইচের মধ্যে একটা এক্সপ্রেশন বা কোনো একটা চলক বসবে, যার ভ্যালু ইন্টিজার বা ক্যারেক্টার টাইপের। এটার মধ্যে একটা এক্সপ্রেশন বা ভ্যারিয়েবল বসবে যার ভ্যালু ইন্টিজার বা ক্যারেক্টার টাইপের। ওই ভ্যালুটা তারপর তুমি কি কেস দিয়ে চেক করবা, কেস দিয়ে চেক করবা। আমি তোমাকে বুঝাচ্ছি, একবার বুঝে গেলে তারপর ব্যাপারটা খুবই সহজ। ঠিক আছে, আমি কি করলাম, সুইচের মধ্যে, সুইচ SWITCH, দেখছো সুইচ লেখার সাথে সাথে বাদামি কালারের হয়ে গেছে, তার মানে এটা সি এর একটা কিওয়ার্ড, এটা সি এর একটা কিওয়ার্ড। সুইচের মধ্যে একটা এক্সপ্রেশন দিবা, এখানে এক্সপ্রেশনটা কি, জাস্ট n, অর্থাৎ আমি n এর ভ্যালুটা চেক করতেছি, ঠিক আছে? তো এবার আমাদের কেস 1, মানে n এর ভ্যালুটা যদি 1 এর সমান হয়, তাইলে আমি কি করব, প্রিন্ট করব। কি প্রিন্ট করব? printf স্যাটারডে নিউ লাইন, ঠিক আছে? প্রিন্ট করে ব্রেক করে দিব। ব্রেক করা মানে সুইচের বাইরে চলে যাওয়া, সুইচটা ব্রেক করে ভেঙে বের হয়ে যাওয়া। আচ্ছা, n এর ভ্যালু 1 হলে এটা প্রিন্ট করব। এবার n এর ভ্যালু যদি 2 হয়, অর্থাৎ কেস দিয়ে তুমি লিখবা ওই n এর ভ্যালুটা কার সাথে কম্পেয়ার করবে। কেস 1, এটা মানে কম্পেয়ার করা, এটা মানে ইফ n ইকুয়াল 1 কিনা সেটা চেক করা। বুঝছো? কেস n এর ভ্যালু যদি কত হয়, 2 হয়, তাহলে আমি কি প্রিন্ট করব? আমাকে বলো তো। printf সানডে নিউ লাইন, তারপর কি করে দিব, ব্রেক করে দিব, প্রিন্ট করেই ব্রেক। বুঝছো? তারপর চেক করব আমাদের সুইচের ভেতরের যে রাশিটা আছে তার ভ্যালু 3 কিনা। কেস 3, যদি 3 হয় তাহলে কি প্রিন্ট করব আমাকে বলো তো। তাহলে কি প্রিন্ট করব, স্যাটারডে, সানডে, তারপর মানডে, ঠিক আছে? যদি 4 হয়, আচ্ছা আমি পুরাটাই, যদি 4 হয় তাহলে আমি কি প্রিন্ট করব বলো তো, টিউসডে, তারপর ব্রেক করে দিব, টিউসডে। যদি n এর ভ্যালু কত হয়, 5 হয়, তাহলে কি প্রিন্ট করব আমাকে বলো তো, ওয়েডনেসডে, ঠিক আছে? তারপর যদি 6 হয়, তাহলে আমি কি প্রিন্ট করব বলো তো, থার্সডে। যদি 7 হয়, তাহলে আমি কি প্রিন্ট করব, ফ্রাইডে, ঠিক আছে? ওই ইফ এলস ল্যাডারের পরিবর্তেই কিন্তু আমরা এটা করতেছি, থার্সডে এন্ড সবার লাস্টে ফ্রাইডে। ফ্রাইডে হয়ে গেছে। এখন কোনোটাই যদি সত্য না হয়, অর্থাৎ আমাদের যে n এর ভ্যালু, সে কিন্তু n এর ভ্যালু চেক করতেছে, বুঝো? n এর ভ্যালু দেখবে 1 কিনা, তাহলে এটা প্রিন্ট করবে, 2 কিনা এটা প্রিন্ট করবে, 3 কিনা, কেসের ভেতরের কোডগুলা রান করবে। যদি কোনোটারই সমান না হয় তখন কি করবে সেটা বলে দেওয়ার জন্য আরেকটা জিনিস বলে দেওয়া যায়, সেটা হচ্ছে ডিফল্ট। এগুলা চাইলে তুমি দিতেও পারো, নাও দিতে পারো। ইফের মধ্যে সবার লাস্টের এলসটা তুমি চাইলে দিতেও পারো, নাও পারো, ওরকম না। বুঝছো? ডিফল্টের মধ্যে তুমি কি করবা, প্রিন্ট ধরো নট ভ্যালিড, ঠিক আছে? পুরা ব্যাপারটা তুমি বুঝছো। সুইচের কাজটা হবে, সুইচের মধ্যে একটা এক্সপ্রেশন বা একটা রাশি থাকবে, এই রাশিটা ইন্টিজার বা ক্যারেক্টার আউটপুট দিবে। তো n কিন্তু একটা ইন্টিজার। তো এখন তুমি কেস আকারে, ওই n এর ভ্যালু, এটার মধ্যে যে এক্সপ্রেশন তার ভ্যালু 1 হলে ভেতরের টুকু রান করবে,
প্রিন্ট রান করবে, তারপর ব্রেক দিয়ে এই সুইচের বাইরে চলে যাবে একদম। আচ্ছা, যদি 1 এর সমান না হয় দেখবে 2 এর সমান কিনা। যদি 2 এর সমান হয় এটা রান করবে এবং ব্রেক দিয়ে সুইচের বাইরে একদম বাইরে চলে যাবে। যদি এটাও সমান না হয় তাহলে এটা দেখবে, এটা রান করবে, ব্রেকের বাইরে চলে যাবে, সুইচ দিয়ে মানে ব্রেক দিয়ে সুইচের বাইরে চলে যাবে। কোনোটাই যদি সত্য না হয়, n এর ভ্যালু 1 2 3 4 5 6 7 কোনোটাই সত্য না, তাহলে সে ডিফল্ট এটা রান করবে। বলো বুঝছো? আমাকে বলো। আচ্ছা, 4 এর পরে ভুল করছি, সেমিকোলন না, কোলন। ঠিক আছে, কোলন। কেস একটা ধ্রুবক, তারপর কোলন। ঠিক আছে, আমরা এবার রান করি। একটা সংখ্যা ইনপুট দাও, কত দিবা? 2 দিলা, কি প্রিন্ট হয়েছে? সানডে। ধরো 7 দিলা, কি প্রিন্ট হয়েছে? ফ্রাইডে। ধরো 100 দিলা, নট ভ্যালিড, নট ভ্যালিড। বুঝছো? প্রোগ্রামিং পিসিতে রান করতে পারি, বাট খাতায় লিখতে গেলে এলোমেলো হয়ে যায়। শুরুর দিকে এটা নর্মাল, এটা নিয়ে ঘাবড়ায়ও না, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, একটু টাইম দিলেই ঠিক হয়ে যাবে। বলো, সুইচের স্ট্রাকচারটা বোঝা গেছে? সুইচ তার ভেতরে একটা এক্সপ্রেশন। ঠিক আছে, এখন তুমি যদি n এর জায়গায় আমি দিলাম ধরো n+2, তাহলে কি কাহিনী হবে বলতে পারবা? বলতে পারবা? এই এক্সপ্রেশনটার ভ্যালু সে চেক করবে 1 কিনা। তাহলে n এর ভ্যালু -1 দিলে স্যাটারডে প্রিন্ট হওয়ার কথা, তাই না? যে এই এক্সপ্রেশনটার ভ্যালু সে চেক করবে এটা 1 কিনা। 1 হলে স্যাটারডে, 2 হলে সানডে। তাইলে দেখো তো, n এর ভ্যালু তুমি যদি -1 দাও, স্যাটারডে প্রিন্ট করে ফেলছে। বুঝছো? তাহলে সুইচের মধ্যে একটা এক্সপ্রেশন থাকবে, সেই এক্সপ্রেশনের একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা হয় ক্যারেক্টার বা ইন্টিজার। ঠিক আছে, ক্যারেক্টার দিয়ে কেমনে? ধরো তুমি একটা ক্যারেক্টার ইনপুট নিবা। ঠিক আছে, ধরো তুমি একটা ক্যারেক্টার ইনপুট নিবা। ক্যারেক্টারটা যদি এ হয় তাহলে তুমি আবুল প্রিন্ট করবা, বি হলে বাবুল প্রিন্ট করবা, সি হলে কাবুল প্রিন্ট করবা, ডি হলে ডাবল প্রিন্ট করবা। ঠিক আছে, ধরো আমাদের একটা ক্যারেক্টার CH। তো তুমি এই ক্যারেক্টারটা ইনপুট নাও, %C, ওখানে ampersand কি? CH। ঠিক আছে, সুইচের মধ্যে কি ক্যারেক্টারটা দিয়ে দিতে হবে CH। আমি তোমাকে আগেই বলছি ক্যারেক্টার আর ইন্টিজার আসলে সেম জিনিস, আমরা আলাদাভাবে দেখি, কিন্তু কম্পিউটার কিন্তু আলাদাভাবে দেখে না। তো কেস, ধরো আমি এগুলো উঠে দিচ্ছি, এগুলো উঠে দিচ্ছি। এই ক্যারেক্টারটার ভ্যালু যদি এ হয়, ঠিক আছে, এ মানে এই যে এই এ, বুঝছো? তাহলে সে প্রিন্ট করবে আবুল, আবুল। ক্যারেক্টারটার ভ্যালু যদি বি হয়, মানে এই বি, বুঝছো? তাহলে সে প্রিন্ট করবে বাবুল। ক্যারেক্টারটার ভ্যালু যদি সি হয়, দেখো ক্যারেক্টার কিন্তু আমি কোটেশন দিয়ে লিখতেছি, তাহলে সে প্রিন্ট করবে কাবুল। ক্যারেক্টারটার ভ্যালু যদি ডি হয়, তাহলে সে প্রিন্ট করবে ডাবল। আর যদি ক্যারেক্টার ভ্যালু অন্য কিছু হয়, তাহলে কি প্রিন্ট করবে? নট ভ্যালিড। ঠিক আছে, রান করো তো, রান করো তো। তো তুমি ফার্স্ট একটা ক্যারেক্টার ইনপুট দিলা, ধরো এ দিলা। সুইচের মধ্যে সে চেক করবে ক্যারেক্টারটার ভ্যালু এ কিনা। এ হলে এটা প্রিন্ট করবে, ব্রেক দিয়ে বাইরে হয়ে যাবে। ঠিক আছে, এ দিয়ে এন্টার দিলাম, দেখছো আবুল। ধরো ডি দাও, ডাবল। ধরো অন্য কিছু দাও, ওয়াই, নট ভ্যালিড। একটা মজার ব্যাপার হচ্ছে, খুবই মজার ব্যাপার। ধরো আমি এটার জায়গায় যদি 65 বা 97 দিই, তাহলে প্রোগ্রামটার কোনো চেঞ্জ হবে? এটার জায়গায় যদি 97 দিই, প্রোগ্রামটার কোনো চেঞ্জ হবে? না, না, কারণ ক্যারেক্টার এইটা আর 97 এক্স্যাক্টলি সেম জিনিস। তুমি যদি এ দাও
দেখো আবুল প্রিন্ট হয়েছে, তুমি যদি এ দাও আবুল প্রিন্ট হয়েছে। বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা, এখন একটা মজার কাহিনী শোনো, একটা মজার, তুমি যদি ডিফল্ট না দাও তাহলেও কিছু হবে না, বুঝছো? তুমি ধরো ডিফল্টটা বাদ দিয়ে দিবা, এই ডিফল্টটা দিলাম না, তাইলে এ হলে আবুল প্রিন্ট করবে, বি হলে বাবুল প্রিন্ট করবে, সি হলে ডাবল, ডি হলে কাবুল, ডি হলে ডাবল। এটার বাইরে ধরো এইচ দিলা, অন্য কিছু দিলে সে কিচ্ছু করবে না, বুঝছো? আচ্ছা, এবার একটা মজার কাহিনী, এই ব্রেক গুলার কাজ কি? এই ব্রেক গুলার কাজ হচ্ছে, ধরো কেস এ এর সাথে মিলছে, এটার সাথে মিলছে, তাহলে কি কেসের মধ্যে সে ঢুকবে, ঢুকে এতটুকু রান করলো। এটা রান করে যখনই এই লাইনে আসছে, এই ব্রেক বলতেছে তুমি এই সুইচটা ভেঙে বাইরে চলে আসো, আর কিছু করা লাগবে না, এই সুইচটা ভেঙে আর কিছু করা লাগবে না, বাইরে চলে আসো। কাহিনী বুঝছো? ব্রেক এটাই বলতেছে। তাইলে ব্রেক যদি না দিতাম তাইলে কি কাহিনী হইতো? সে কিন্তু আর, এই ব্রেকটা ধরো না দিলাম, ঠিক আছে, ধরো আমি কোনো ব্রেকই না দিলাম, এটাও দিলাম না, এটাও দিলাম না, এটাও দিলাম না, এটাও দিলাম না, লাস্টের ব্রেক এটা থাকা যে কথা না থাকা একই কথা, বুঝছো? লাস্টের ব্রেক এটা থাকা যে কথা না থাকা একই কথা, কারণ ব্রেক বলবে সুইচ ভাঙ্গা বাইর হও, এরপরে লাইনে তো এমনি বাইর হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেটা হবে, তুমি রান করো, এর ভ্যালুটা ইনপুট দাও, ঠিক আছে? ব্রেক থাকলে কি হওয়ার কথা? আবুল প্রিন্ট হয়ে বাইরে বের হয়ে যাওয়ার কথা, আবুল প্রিন্ট হয়ে বাইরে বের হয়ে যাওয়ার কথা। এখন কি হবে? আবুল বাবুল কাবুল ডাবুল নট ভ্যালিড। কাহিনী যেটা হইছে, সে প্রথমে চেক করে দেখছে এর সাথে মিলে গেছে, মানে সুইচ জিতে গেছে। এখন সে আর কোনো চেক করবে না, সে ব্রেক না পাওয়া পর্যন্ত সব রান করতে থাকবে, সে ব্রেক না পাওয়া পর্যন্ত সব রান, এটাও রান করো, সে আবার চেক করতে যাবে না, এটাও রান করো, 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 ব্রেক না পাওয়ার আগ পর্যন্ত তুমি রান করতে থাকবাই, আবুল কাবুল ডাবুল বাবুল সব প্রিন্ট হবে, বুঝছো? সুইচ যখনই দেখবে মিলছে, এরপরে সে কিন্তু আর চেক করবে না, সে সিরিয়ালি এক্সিকিউট করা শুরু করবে, বুঝছো? ব্রেকের কাজ ছিল এইটা, ব্রেক করানো। তাইলে এবার আমাকে বলো, আমি যদি বি ইনপুট দেই তাইলে কি প্রিন্ট হবে? প্রথমত সে দেখবে এ এর সমান কিনা, না, তাহলে আবুল প্রিন্ট হচ্ছে না। বি এর সমান কিনা, বাবুল প্রিন্ট হয়েছে। যখনই বি এর সমান হয়ে গেছে, যখনই সে দেখবে বি এর সমান হয়ে গেছে, হুররে, এটা প্রিন্ট করবে, এটা আমি সবগুলা প্রিন্ট করবে। ব্রেক না পাওয়ার আগ পর্যন্ত সে কি করবে? রান হইতে থাকবে। তাহলে কি প্রিন্ট হবে? বাবুল কাবুল ডাবুল নট ভ্যালিড, বাবুল কাবুল ডাবুল নট ভ্যালিড, বুঝছো? তাহলে আমাকে বলো তো, আমি যদি ডি ইনপুট দেই তাহলে কি হবে? ডাবল এন্ড নট ভ্যালিড। আচ্ছা, এইখানে একটা ব্রেক লাগাই দিলাম, তাহলে একটু চিন্তা করো, যদি এ ইনপুট দাও তাহলে কি হওয়ার কথা আমাকে বলো? যদি এ ইনপুট দাও, সে চেক করবে কেস দে, আবুল প্রিন্ট করবে, বাবুল প্রিন্ট করবে, কাবুল প্রিন্ট করে যখনই সামনে যেতে চাবে বলতেছে একটা ব্রেক, তুমি সুইচটা ভাঙ্গা বাইরে হয়ে যাও, তাহলে আবুল বাবুল কাবুল প্রিন্ট হবে, ঠিক আছে? দেখো, আবুল বাবুল কাবুল, বুঝেছো? আমাকে বলো তো সবাই কি বুঝেছো? সুইচের ব্যাপারটা বোঝা গেছে? তো সুইচ কিন্তু কাজ করবে শুধুমাত্র ক্যারেক্টার আর ইন্টিজারের উপর, ওকে? এখন সুইচের স্ট্রাকচারটা আমি দেখাই, আর একটু ভালো করে বুঝতে পারবা। এটা হচ্ছে সুইচের স্ট্রাকচার। দেখো, সুইচের মধ্যে একটা এক্সপ্রেশন থাকবে, এই এক্সপ্রেশনটার ভ্যালু
যদি কনস্ট্যান্ট 1 এর সমান হয় তাহলে কোড ব্লক 1 এটা রান করে ব্রেক দিয়ে, ব্রেকের কাজ হচ্ছে বাইরে নিয়ে আসা, ঠিক আছে? কনস্ট্যান্ট 1 এর সমান না হলে সে কনস্ট্যান্ট 2 চেক করবে, বুঝছো? ঠিক আছে, সুইচ ইফ এলস থেকে একটু ডিফারেন্ট। সুইচে একটা শর্ত সত্য হয়ে গেলে সে পরের গুলা আর চেক করে না, পরের গুলা সে ধুমায় রান করতে থাকে। ওই ধুমায় রান করার থেকে বিরত রাখার উপায় কি? ব্রেক স্টেটমেন্ট। ব্রেক স্টেটমেন্ট বুঝছো? আমাকে বলো সবাই। দেখো দেখো দেখো, সুইচের মধ্যে একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনে এটার ভ্যালু যদি কনস্ট্যান্ট 1 এর সমান হয় তাহলে সে এই ব্লকটা রান করবে, ব্রেক দিয়ে বাইরে চলে যাবে। যদি কনস্ট্যান্ট 1 এর সমান না হয়ে কনস্ট্যান্ট 2 এর সমান হয় তাহলে এই ব্লকটা রান করবে, ব্রেক দিয়ে বাইরে আসবে, এভাবে। যদি কোনোটারই সমান না হয় তাহলে ডিফল্ট কোড রান করবে। এই যে এখানে লেখা আছে সিঙ্গেল এক্সপ্রেশন, খেয়াল করো, তোমরা দেখলেই বুঝে যাবা। সিঙ্গেল এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা ইকুয়ালস টু, খেয়াল করো, ইকুয়ালস টু কনস্ট্যান্ট 1 যদি সত্য হয় তাহলে কোড ব্লক 1 রান করবে, রান করে একদম বাইরে চলে আসছে ব্রেকের সাহায্যে। যদি কনস্ট্যান্ট 1 এর সমান না হয় তাহলে সেকেন্ড কনস্ট্যান্টের ভ্যালু চেক করবে ওটা সমান কিনা। সত্য হলে কোড ব্লক 2 রান করবে, ব্রেকের মাধ্যমে বাইরে বের হয়ে গেছে, বুঝছো? এগুলা কিন্তু ব্রেকের মাধ্যমে বের হইছে, ঠিক আছে? যে ব্রেকের মাধ্যমে ধুপ করে বাইরে বের হইছে, ওটা সত্য হলে কোড ব্লক 2 রান করবে, বাইরে বেরোবে, না হলে কনস্ট্যান্ট 3। এভাবে করে এক্সিকিউট করতে থাকবে, এভাবে করে এক্সিকিউট করতে থাকবে, ঠিক আছে? ভাই আপনি হাতে কলমে লিখে দেখলে বেটার হইতো, যেখানে দরকার আমি লিখে দিচ্ছি। প্রোগ্রামিং তো অ্যাকচুয়ালি কম্পিউটারে করতে হয়। হ্যাঁ, তোমাদের তো কোডগুলা থাকবেই, তোমরা নিজেরাই একটু লিখে লিখে করো ফার্স্টে, ইন্টারেস্টিং লাগবে, ইন্টারেস্টিং লাগবে, বুঝছো? এখনকার যুগে এসে মানে হাতে কলমে করতো, এটা তো মানে ফিজিবল না। সবাই বুঝছো? আমাকে বলো তো। এবার আমরা সুইচ স্ট্রাকচারটা ব্যবহার করে একটা ক্যালকুলেটর বানাবো, ঠিক আছে? সুইচ স্ট্রাকচারটা ব্যবহার করে একটা ক্যালকুলেটর বানাবো। কিভাবে আমি দেখাচ্ছি। ধরো তোমাকে যদি এটা ইনপুট দেয় কেউ এরকম a প্লাস বি, তোমাকে যদি কেউ ইনপুট দেয় ধরো 6 প্লাস 7, তোমাকে আউটপুটে লিখতে হবে 13। কেউ যদি এটা ইনপুট দেয়, বুঝছো? কেউ যদি এটা ইনপুট দেয় 6 গুণ 7, তাহলে তোমাকে আউটপুটে লিখতে হবে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এটা যদি ইনপুট দেয় আউটপুটে লিখতে হবে 42, ঠিক আছে? 12/2, এটা যদি কেউ ইনপুট দেয় আউটপুটে লিখতে হবে 6, বুঝছো? ক্যালকুলেটর বানাইছো না সবাই? মানে ক্যালকুলেটর ইউজ করছো তো? ক্যালকুলেটর কিন্তু এই কাজটাই করে। তুমি ক্যালকুলেটরে খেয়াল করো, তুমি ক্যালকুলেটরে এদিকে তাকাও, দেখা যায়? তুমি ক্যালকুলেটরে যদি 5 প্লাস 6 লেখো কত আসে? 11 আসে। আমরা এরকম একটা ক্যালকুলেটর বানাবো, যেটা তুমি যদি 2 প্লাস 3 ইনপুট দাও সে আউটপুট দিবে কত? 5। তাহলে এখানে কি কাহিনী করতে হবে বলো তো? দুটা সংখ্যা, এই দুইটা সংখ্যা ফার্স্টে সেপারেট করতে হবে, এই দুটা সংখ্যা ইনপুট নিতে হবে, আর মাঝখানের যে অপারেটরটা সেটাও আমাকে ইনপুট নিতে হবে, মাঝখানের যে অপারেটরটা সেটাও আমাকে ইনপুট নিতে হবে। তো আমি যেটা করব, আমি এভাবে দেখো, ইন্ট না দিয়ে আমরা ধরো ফ্লোট, ফ্লোট আমাদের দুইটা নাম্বার, এই দুইটা নাম্বার আমরা ইনপুট নিব, নাম 1 নাম 2, ঠিক আছে? তাদের মাঝখানে একটা অপারেটরও আছে। তো অপারেটরটা কি? ক্যারেক্টার না? আমাকে বলো তো, যোগ বিয়োগ গুণ ভাগ, সেটা কি? ক্যারেক্টার অপারেটর। তো এখন কি করবে? এই তিনটা ইনপুট নাও, স্ক্যানএফ। ফার্স্টে কি একটা সংখ্যা ইনপুট নিবা %f, তারপর আমাদের অপারেটরটা ইনপুট নিবা %c, তারপর আরেকটা সংখ্যা ইনপুট নিবা। তাহলে এম্পারস্যান্ড নাম্বার 1 এম্পারস্যান্ড অপারেটর
ampersand num2 বুঝছো কাহিনী বুঝছো দুইটা সংখ্যা আর মাঝখানের একটা অপারেটর তো আমি কি করছি এই তিনটা জিনিস স্ক্যান করলাম ঠিক আছে এখন নাম্বার দুইটা তো ঠিক আছে মাঝখানের যে অপারেটর সেটার উপর ভিত্তি করে আমাকে ডিসিশন নিতে হবে যোগ করব না বিয়োগ করব না ভাগ করব তাহলে এই যে অপারেটর এটার উপরেই আমি কি চালাবো সুইচ স্টেটমেন্ট চালাবো সুইচ অপারেটর এখন এই অপারেটরটা যদি যোগের সমান হয় তাহলে কি করব যোগ করব এই অপারেটরটা যদি বিয়োগের সমান হয় তাহলে কি করব বিয়োগ করব ভাগের সমান হলে ভাগ করব ঠিক আছে বুঝছো সবাই আমাকে বলো তো বুঝছো দাঁড়াও এবার লিখে দেখাচ্ছি ঠিক আছে তো আমরা কি করব আমাদের দুইটা সংখ্যা আমরা দশমিক সংখ্যাও নিব ফ্লোট নাম্বার 1 নাম্বার 2 ঠিক আছে আর হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার অপারেটর এখন আমি ইউজারকে বলবো কিছু একটা ইনপুট দিতে সেটা প্রিন্টএফ দিয়ে বলি প্রিন্টএফ এন্টার দ্য এক্সপ্রেশন অর্থাৎ সে যেটার ভ্যালু ক্যালকুলেট করতে চায় এটা বলবো না বললাম না ক্যালকুলেটর তো বলে না আমরা একটা ক্যালকুলেটরই বানাবো ছোটখাটো ক্যালকুলেটর মিনি ক্যালকুলেটর ঠিক আছে তো আমরা স্ক্যান করে নিই scanf কি স্ক্যান করব বলো তো এই তিনটা জিনিস %f %c %f ঠিক আছে প্রথমত আমাদের নাম্বার 1টা তারপর আমাদের অপারেটরটা তারপর আমাদের নাম্বার 2টা ঠিক লিখছি না ঠিক লিখি নাই ভুল লিখছি তাই না এম্পারসেন্ট দিতে হবে কিন্তু এটা অনেকেই ভুলে যায় তুমি যখন স্ক্যান করবা ভ্যারিয়েবল গুলার আগে এম্পারসেন্ট দিতে হয় নালে কিন্তু হবে না ভুলভাল আউটপুট দিবে ঠিক আছে তো নাম্বার 1 নাম্বার 2 আর অপারেটর পেয়ে ফেলছি এখন অপারেটরটার উপর ভিত্তি করে আমাকে কি ডিসিশন নিতে হবে তো সুইচ কার উপর ভিত্তি করব অপারেটরটার উপর ভিত্তি করে আমি কি করব ডিসিশনটা নিব আগে একটা কোলন দিছিলাম আগের পেজে ওটা কোলন হবে না আর কি সো কেস আমাদের অপারেটরটা যদি যোগ হয় তাহলে আমি কি করব বলো তো নাম্বার দুইটার যোগফল প্রিন্ট করব printf %f নিউ লাইন কি প্রিন্ট করব num1 প্লাস num2 এরপর কি করতে হবে ব্রেক দিয়ে দিতে হবে নাইলে কিন্তু সে থামবে না বুঝছো ঠিক আছে তারপর আমাদের যদি এটা যোগ না হয়ে বিয়োগ হইতো তখন কি করতাম এই চিহ্নটা যদি বিয়োগ হইতো তাহলে কি করতাম জাস্ট এখানে মাইনাস দিয়ে দিতাম বিয়োগ না হয়ে যদি গুণ হইতো তাহলে কি করতাম গুণের চিহ্নটা কি বলো তো প্রোগ্রামিং এ গুণ কিন্তু স্টার দিয়ে প্রকাশ করা হয় প্রোগ্রামিং এ গুণ হচ্ছে স্টার দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে এরপর হচ্ছে ভাগ প্রোগ্রামিং এ ভাগ হচ্ছে স্ল্যাশ দিয়ে প্রকাশ করা হয় তাই না স্ল্যাশ নাম্বার 1 ভাগ নাম্বার 2 এখন কোনোটাই যদি না হয় বুঝছো তাহলে যে অপারেটরটা দিছো সেটা ইনভ্যালিড না ধরো ডিফল্ট যোগ বিয়োগ গুণ ভাগের বাইরে আমি যদি কোনোটা দেই তাহলে আমি বলবো ইনভ্যালিড অপারেটর তাহলে আমি কি বলবো ইনভ্যালিড অপারেটর ক্লিয়ার আমাকে বলো তো তুমি প্রথমত এরকম কিছু একটা ইনপুট দিবে এখানে ধরো 6 প্লাস 7 6 চলে যাবে নাম্বার 1 এ 7 চলে যাবে নাম্বার 2 এ প্লাসটা চলে যাবে অপারেটরে একটা ক্যারেক্টার হিসেবে এখন আমি চেক করব ওই যে ক্যারেক্টার সেটা কি প্লাস পাইছি তাহলে যোগ করব মাইনাস পাইছি তাহলে বিয়োগ করব বুঝছো ঠিক আছে আচ্ছা এই রে এরর দিয়ে দিছি দেখছো কি এরর বলো তো
কেসগুলার পরে কোলন, কেসগুলার পরে কোলন, কেসের পরে কোলন, ভুল করবা না কিন্তু এটা, কেসের পরে কোলন। ঠিক আছে, এখন লেখো তো 6 + 7, এন্টার চাপ দাও, 13.000। দশমিক আসছে কারণ এটা ফ্লোট নাম্বার, তো আমরা ফ্লোটিং পয়েন্ট দশমিক নাম্বার ইউজ করতেছি। দেখছো আমরা ক্যালকুলেটর বানায় ফেলছি। এবার যদি ধরো 89 মাইনাস, আচ্ছা 80 মাইনাস 34, 46। ঠিক আছে, ভাগ করি তো, 78 ভাগ 34 চলে আসছে, দেখছো? বলতে পারবো আমরা এরকম ক্যালকুলেটর বানাইতে পারবো এখন, এত সহজ না যদিও, কারণ ক্যালকুলেটর অনেক কিছু আছে। আচ্ছা, এখন কিছু দুষ্টু ছেলে আছে যারা ধরো 0 দিয়ে ভাগ করে দিল। ঠিক আছে, এন্টার যদি চাপ দাও, কি আসছে দেখো, ইনফিনিটি চলে আসছে। এটা একটা এরর, এটা একটা এরর, বুঝছো? তো তোমার আগেই চেক করে দেওয়ার দরকার যে 0 দিয়ে ভাগ করা আসলে যাবে না, তুমি বলে দিবা। যখন ভাগে আসবে তখন তুমি চেক করবে এইভাবে, মানে অ্যাকচুয়াল যারা প্রোগ্রামার ওরা এগুলা হ্যান্ডেল করে। যখন ভাগ আসছো, ভাগ যদি করতে হয় অবশ্যই তুমি কি করবা, নাম্বার 2টা 0 হওয়া যাবে না। তো যেখানেই ভাগ থাকবে তুমি চেক করবা যেটা দিয়ে ভাগ করতেছো সেটা কি 0, সেটা 0 হলে তুমি কি একটা ওয়ার্নিং দিবা, কি দিয়ে ভাগ করতেছো সেগুলা ঠিক না, বুঝছো? তার মানে এই যে যখন ভাগের কেসে আসবে, তুমি চাইলে এখানে কি, যারা ভালো প্রোগ্রামার ওরা কি করে, এখানে চেক করে যেটা দিয়ে ভাগ করতেছো আমাদের নাম্বার 2 সেটা কি 0, সেটা কি 0, 0 হলে তুমি কি করবা, তুমি প্রিন্ট করবা, প্রিন্ট করে কি বলবা, এই বজ্জাত, এটা তো ঠিক না, তাই না? ঠিক আছে, ঠিক আছে, কি করবা, কি বলবা, নট ভ্যালিড, নট ডিভিজিবল বাই 0। ঠিক আছে, এলস যদি 0 না হয় তখন তুমি কি করবা, ভাগটা করবা, তখন তুমি কি করবা, ভাগটা করবা। ঠিক আছে, এবার কোনো বজ্জাত যদি এরকম করেও, ধরো 89 কে 0 দিয়ে ভাগ করতে চাইতেছে, নট ডিভিজিবল বাই 0, নট ডিভিজিবল বাই 0, বুঝছো? আমাকে বলো, আমাকে বলো। তো আমাদের আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। নেক্সট ক্লাস থেকে আমরা যেই জিনিসটা শুরু করব সেটাকে বলা হয় লুপ। নেক্সট ক্লাস থেকে আমরা যেই জিনিসটা পড়ব, লুপ। তো লুপের ফ্লোচার্ট অ্যালগরিদম সবাই পড়ছি, এই যে একই কাজ বারে বারে করা লাগে, পুনরাবৃত্তি, মনে আছে? ওই অ্যালগরিদম ফ্লোচার্টগুলো একটু দেখে আইসো সবাই, ওই অ্যালগরিদম ফ্লোচার্টগুলো একটু দেখে আইসো। আর অবশ্যই আজকের ক্লাসটা দেখে নিও, যে কোডগুলো আমি করাইছি ওরা সবাই মোবাইল ফোনে বা কম্পিউটারে কোডগুলো একবার লিখবা, নিজে একটু আধটু চেঞ্জ করে দেখবা যে কি হয়, কি হয়। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আমাদের আর 3টা ক্লাস লাগবে বা 4টা সর্বোচ্চ, 3টা ক্লাসেই আমরা ইনশাল্লাহ প্রোগ্রামিং শেষ করে দিব। তো আজকের মতো বিদায় নিচ্ছি।